ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, কার্জন হল, বিকেল 5টা। হাতটা ঠিক করে ধরো নয়ন। তুমি কি ছাতা ধরতেও জানো না? অর্ধেক পানি তো আমার গায়েই পড়েছে। দেখো, আমার ওনার সাইডটা পুরো ভিজে গেছে। বাতাস তো উল্টো দিক থেকে আসছে মেহের। আমি তো চেষ্টা করছি। চেষ্টা করছো? তোমার এই চেষ্টা দিয়ে কি হবে? হাতটা ধরতো যার হাত কাঁপে সে নাকি আমাকে আগলে রাখবে। সরো, ওদিকে চাপো। রিক্সাওয়ালার পিঠ ভিজে যাচ্ছে ছাতার পানি দিয়ে, আর তুমি নবাবজাদার মতো মাঝখানে বসে আছো। আমি তো কিনারে বসা, আর কত চাপবে? পরে যাবে তো। পড়লে পড়ো, মরলে তো হাড় জুড়াতো। আজ আমার ইন্টারভিউ ছিল, জানো তুমি? ও জানবে কি করে? তুমি তো ব্যস্ত আছো তোমার ওই ছন্ন ছাড়া জীবন নিয়ে। সারাদিন তো শুধু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও। একবারও জানতে চেয়েছো ইন্টারভিউটা কেমন হলো? কেমন হলো? এখন আমি বলার পর জিজ্ঞাসা করছো? তোমাকে তো আমি গলা টিপে মেরে ফেলবে তো? এই কথা অনেকবার শুনেছি। নতুন কিছু ডায়লগ দাও। দেখো, আমি কিন্তু সত্যি সত্যি গলা টিপে ধরবো বলে দিচ্ছি। জানি তো, সব সময় গলা চেপে ধরতে এসে আমার গাল টেনে ধরে টুটে চুমু খাও। আজকে আর করতে হবে না, দর্শকরা দেখছে। আমার লজ্জা লাগে। এখন বলো, ইন্টারভিউ কেমন হলো? ভালোই হয়েছে, কিন্তু লাভ কি? বসরা যখন স্যালারি নিয়ে কথা বলছিল আমি তখন ভাবছিলাম হে চাকরিতে কি আমাদের সংসার চলবে? অথচ এই চিন্তাটা তোমার করার কথা ছিল। একটা ভালো চাকরি হলে আমি তোমাকে পালতে পারতাম। তোমার ধারা তো কিচ্ছু হবে না। বাপের হোটেলে আর কতদিন খাবে? হয়ে যাবে একটা কিছু, সময় তো লাগছে একটু। সময়? 3 বছর ধরে শুনছি এই ডায়লগ। হয়ে যাবে দেখছি, চেষ্টা করছি। আর কত? হ্যাঁ, আর কত? আমার বাবা কিন্তু বসে নেই নয়ন। গতকালও বাসায় ঘটক এসেছিল, ছেলে সরকারি অফিসার। বাবা আমাকে স্পষ্ট বলে দিয়েছে এই মাসের মধ্যে যদি কিছু না হয় তবে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে। তখন কি করবে তুমি? হ্যাঁ, ওই সরকারি অফিসের সামনে গিয়ে অনশন করবে? আমি বিজলে সমস্যা নেই। তোমার নতুন সেলোয়ার কামিজ নষ্ট হলে তো আবার চিল্লাবে। পলিথিনটা ঠিক করে নাও। তুমি কি আমার কথা গুরুত্ব দিচ্ছ না? আমি সিরিয়াসলি কথা বলছি, আর তুমি আছো সালোয়ার কামিজ নিয়ে। এই জন্যই তোমার উপর আমার মেজাজ খারাপ হয়। কোনো ফিউচার প্ল্যান নেই, কোনো টেনশন নেই। আমার মনে হচ্ছে একটা জড় পদার্থের সাথে প্রেম করছি আমি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, কার্জন হল, ঝুম বৃষ্টি হচ্ছে। রিকশার হুড তোলা, সামনে পলিথিন দেওয়া থাকলেও বৃষ্টির ছাট আটকাতে পারছে না। নয়ন ইচ্ছা করেই ছাতাটা মেহেরের দিকে বেশি কাত করে ধরে রেখেছে যাতে মেহের ভিজে না যায়। ফলে নয়নের শার্টের এক পাশ পুরোপুরি ভিজে গায়ের সাথে লেপ্টে গেছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে মেহেরের রাগী মুখটার দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা তাকে বকাবকি না করলে তার দিনটাই অসম্পূর্ণ মনে হয়। রিক্সাটা মোড়ে থামাও, আমি আর যাব না। পকেটে তো টাকা নেই যে রিক্সা ভাড়া দিবে। আজকেও কি আমি ভাড়া দিব? নাকি তোমার পকেটে ফুটো পয়সা আছে? নাকি সেটাও মায়ের আঁচল থেকে চুরি করে এনেছো? না, চুরি করবো কেন? আজ কাজের সন্ধানে বেরিয়েছিলাম তখন। কাজের সন্ধান? কাজ কি তোমাকে খুঁজে পাবে? যোগ্যতা লাগে নয়ন, যোগ্যতার আগে। পকেটে হাত দাও দেখি কত আছে, নাকি বাতাস আছে শুধু? আছে কিছু। নয়নের প্যান্টের ডান পকেটে লক্ষ টাকার একটা বান্ডিল রাবার দিয়ে পেঁচানো। এটা গতকাল রাতের কালেকশন, কিন্তু সে সেই পকেটে হাত দেয় না। সে বাম পকেট থেকে একটা দুমড়ানো মুচড়ানো 10 টাকার নোট বের করে। নোটটা সম্ভবত চায়ের দোকানে ফেরত পাওয়া, কালচে হয়ে আছে। 10 টাকাই আছে মেহের, আর ভাঙতি নেই। 10 টাকা? এই 10 টাকা দিয়ে আমি কি করব? ভিক্ষুককে দিলেও তো তারা গালি দেয় আজকাল। আর তুমি প্রেমিকার সামনে 10 টাকা বের করছো, লজ্জা করে না তোমার? ছি নয়ন, ছি। পুরুষ মানুষ পকেটে টাকা ছাড়া ঘোরে কেমনে? আমার বান্ধবীদের বয়ফ্রেন্ডরা বাইক নিয়ে আসে, গিফট দেয়, বার্থডেতে রেস্টুরেন্টে খাওয়ায়, আর তুমি রিক্সা ভাড়াও দিতে পারো না। আজ আসলে এটিএম বুথটা। চুপ করো, আবার মিথ্যা। তোমার এটিএম কার্ড আছে, ব্যাংকে অ্যাকাউন্ট আছে তোমার? ভিখারি কোথাকার। একটা ভিখারিকে ভালোবেসেছি আমি, আমার কপালটাই খারাপ।
মেহের রাগে নয়নের হাত থেকে 10 টাকার নোটটা ছো মেরে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। বৃষ্টির পানিতে নোটটা ভিজে নর্দমার দিকে ভেসে যায়। মেহের পলিথিনটা এক ঝটকায় সরিয়ে দেয়। তার চোখে পানি বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। সে রিকশা থেকে নামার জন্য পা বাড়ায়। নয়ন খপ করে মেহেরের হাত ধরে। ভিজো না মেহের, জ্বর আসবে। তোমার গত মাসেও টাইফয়েড হয়েছিল। প্লিজ রিক্সায় বসো। হাত ছাড়ো আমার। তোমার ছোঁয়ায় আমার সহ্য হয় না এখন। তুমি একটা ব্যর্থ মানুষ। তুমি আমাকে রিজার্ভ করো না। জানি আমি তোমাকে ডিজার্ভ করি না, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো। এই বৃষ্টির মধ্যে নেমে গেলে কষ্টটা তোমার শরীরে হবে, কিন্তু ব্যথাটা আমার বুকে লাগবে। আমি নেমে যাচ্ছি, আমি হেঁটে যাচ্ছি, তুমি রিক্সায় যাও। ভাড়া আমি মামাকে বলে দিচ্ছি, পরে দিয়ে দেব। না, কারো দয়া আমি যাব না। তুমি বসো, আমি যাচ্ছি। মেহের প্লিজ, সিনক্রেট করো না, মানুষ দেখছে। তুমি রিক্সায় যাও, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। তোমার আমার বাসার ছাদ তো প্রায় একটাই। আমি বাসায় এসে ছাদে যাব, তখন দেখা হবে। ড্রাইভার মামা, আপনি ওকে ছানকারপুল মোড়ে নামিয়ে দেবেন। এই নিন ঘড়িটা, ভাড়া না থাকলে এটা রাখবেন। নয়ন তার হাতের পুরনো ঘড়িটা খুলে রিকশাওয়ালার হাতে গুজে দেয়। ঘড়িটা সস্তা, কিন্তু নয়নের খুব প্রিয়। মেহের স্তব্ধ হয়ে বসে থাকে। সে নয়নের চোখের দিকে তাকায়, মনে মনে বলে, এই ছেলের চোখে এমন মায়া কেন? কেন এত অপমান করার পরও সে হাসি মুখে থাকে? মেহেরের রাগ পানি হয়ে যায়, কিন্তু সে প্রকাশ করে না। রিকশা চলতে শুরু করে। নয়ন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে, তার ভেজা শার্ট আর এলোমেলো চুল। মেহের পেছন ফিরে তাকায়। ঝাপসা কাচের ভেতর দিয়ে সে দেখে নয়ন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাত নাড়ছে। মেহেরের খুব ইচ্ছে করে রিকশা ঘুরিয়ে গিয়ে নয়নকে জড়িয়ে ধরতে, কিন্তু অভিমান তাকে আটকে রাখে। এই হলো আমাদের আজকের গল্পের নায়িকা মেহের, আর নায়ক নয়ন। তার আরও একটি গোপন নাম আছে, গোপন পরিচয় আছে। সেটা গল্পের সাথে থাকলেই বুঝবেন। কিন্তু বর্তমান তার পরিচয় বেকার, ভার্সিটিতে যায় না সে। তার পরিবারে আছে বাবা, মা, বড় ভাই সাফায়েত আর তার ছোট বোন। তাদের বাড়ি পুরান ঢাকা। মেহেরদের বাড়িও তাদের বাড়ির পাশেই। রাত 9টা। পুরনো আমলের দালান, প্লাস্টার খসে পড়ছে। ডাইনিং টেবিলে টিমটিমে আলো জ্বলছে। টেবিলে নানা পদের খাবার সাজানো, মুরগির মাংস, বড় মাছের পেটি, ডাল ভাজি। বড় ভাই সাফায়েত তার বউ সুমিকে নিয়ে খাচ্ছে। বাবা রফিক সাহেব এবং মা সালমা বেগমও আছেন। নয়নের ছোট বোন রিয়া একপাশে দাঁড়িয়ে আছে, তার মুখ ভার। নয়ন সদর দরজা দিয়ে ঢোকে। তার শরীর এখনো ভেজা, চুল থেকে পানি পড়ছে। ওই অপদার্থ, দাঁড়িয়ে আছিস কেন? দরজার সামনে পানি ফেলেছিস না? ঘর মুছেছি বিকেলে, যা হাত মুখ ধুই আয়। জি মামা, আসছে। কি হিরো, আজ কত কামালি! নাকি পকেটমারি করতে গিয়ে পাবলিকের মার খেয়েছিস? শার্ট তো ভেজা, নাকি ড্রেনে পড়ে গিয়েছিলি? ওহো, আপনারা এমন করেন কেন ওর সাথে? হয়তো বৃষ্টির জন্য ভিজেছে। দেবরজি, আপনি ফ্রেশ হয়ে আসুন। তুমি থামো বৌমা, ওকে আশকারা দিও না। ও একটা অলক্ষণে। সাফায়েত শুনেছিস আজ নাকি মহল্লার মোড়ে 1 ঘন্টা দাঁড়িয়েছিল। নিশ্চয়ই কোনো ধান্দায় ছিল। রফিক সাহেবের ছেলে হয়ে ও রাস্তায় দাঁড়িয়ে থাকে, আবার মান সম্মান রাখলো না। নিশ্চয়ই একটা পকেট মার। বাবা, আমি কাজের খোঁজে গিয়েছিলাম, একটা গ্যারেজে হেল্পার করছিল। চুপ কর মিথ্যাবাদী, গ্যারেজের হেল্পার! ছি, তোর মতো কুলাঙ্গার আমার বাসায় জন্মালো কেন? সাফায়েতের জুতোর ফিতা বাঁধার যোগ্যতাও তোর নেই। সাফায়েত আজ অফিসের প্রমোশন পেয়েছে, আর তুই গ্যারেজের হেল্পার হওয়ার স্বপ্ন দেখছিস। এই জন্য তোকে পড়ালেখা করিয়েছি। বাবা, বাদ দাও তো, মুড অফ করো না। শোনো, রিয়ার বিয়ের ব্যাপারে ওই পাত্রপক্ষ থেকে আজ ফোন দিয়েছিল। কি বলেছে ওরা ভাইয়া? কি আর বলবে, টাকা ছাড়া ওরা 1 পাও নড়বে না। 10 লাখ টাকা ক্যাশ চেয়েছে, তাও আগামীকালের মধ্যে কনফার্ম করতে হবে, না হলে ওরা অন্য জায়গায় কথা বলবে। 10 লাখ? এত টাকা আমরা পাবো কই? তোর বাবার রিটায়ারমেন্টের টাকা তো সব খরচ হয়ে গেছে। সাফায়েত, তুই কিছু করতে পারবি না বাবা? মা, তুমি তো জানো আমি মাত্রই ফ্ল্যাট বুকিং দিয়েছি। আমার হাতে এখন কানা করিও নেই, আর ব্যাংকের লোন তো অলরেডি চলছেই। আমি পারবো না।
তাহলে কি রিয়ার বিয়েটা ভেঙে যাবে? মেয়েটার বয়স হয়ে যাচ্ছে, সমাজে মুখ দেখাবে কি করে? বাবা, আমি কি কিছু চেষ্টা করব? আমার কিছু তুই তুই দিবি 10 লাখ টাকা? তুই নিজের প্যান্ট কেনার টাকা পাস না, তুই দিবি টাকা? নাকি ডাকাতি করবি? যা এখান থেকে, অলক্ষণে কোথাকার। তোর ছায়া পড়লেও কাজ হবে না। তোর জন্যই সংসারে এত অভাব। তুই জন্মানোর পর থেকেই তোর বাবার ব্যবসার লস শুরু হয়েছে। মা, কি বলছো এসব? ভাইয়াকে কেন সবসময় দোষ দাও? ভাইয়া তো চেষ্টা করে। তুই চুপ কর রিয়া, তোকে তোর ভাইয়ার দালালি করতে হবে না। নয়ন আর কোনো কথা বলে না। সে চুপচাপ রান্নাঘরে গিয়ে বসে। তার পেটে তীব্র ক্ষুধা, কিন্তু টেবিলে বসার অধিকার তার নেই। সে একটা টিনের প্লেট নিয়ে মেঝেতে বসে। কাজের বুয়া রহিমা খালা তাকে গোপনে এক টুকরো মাছ দিতে চায়। নে বাজান, এই মাছটা নে, তোর মা দেখবে না, সারাদিন তো না খায় আসোস। লাগবে না খালা, অভ্যাস হয়ে গেছে। মাছ খেলে পেট খারাপ হবে। ডাল আছে? নয়ন হাড়ের তলায় পড়ে থাকা ঠান্ডা ডাল দিয়ে ভাত মাখে। তার গলার কাছে কান্না দলা পাকিয়াছে, কিন্তু সে কাঁদে না। সে জানে এই শহরের অর্ধেক 5 স্টার রেস্টুরেন্ট আমাকে এক ইশারায় রাজকীয় খাবার পৌঁছে দিতে পারে। আমার পকেটে যে ফোনটা আছে তাতে একটা কল করলেই 10 কোটি টাকা হাজির হয়ে যাবে। কিন্তু আমি আমার পরিবারের দেওয়া এই অবহেলা কি বেছে নিয়েছি। আমি চাই না আমার কালো টাকার ছায়া আমার পরিবারের উপর পড়ুক। নয়নের ভাবনার মাঝে রিয়া রান্নাঘরে আসে। ভাইয়া, তুই খাচ্ছিস না কেন ঠিক মতো? শোন না, আমার বিয়ে না হলে না হবে, তুই চিন্তা করিস না। বোন আমার, তোর বিয়ে হবে, ধুমধাম করেই বিয়ে হবে। আর 10 লাখ টাকা ওটা কোনো ব্যাপার না, আল্লাহ ব্যবস্থা করে দেবেন। তুই কি করে করবি ভাইয়া? তোর কাছে তো আমার কাছে নেই, কিন্তু আমার আল্লাহর কাছে তো আছে। যা, তুই গিয়ে ঘুমা। চোখ ফুলিয়েছিস কেন? অন্যের বাড়িতে চলে যাবি বলে? না ভাইয়া, তোমাকে যেভাবে বাড়ির সবাই অবহেলা করে তা দেখে আমার সহ্য হয় না। তুমি কেন কোনো চাকরি করো না ভাইয়া? হবে আমার কলেজের বোন, হবে। একদিন ইনশাল্লাহ তোর এই ভাই অনেক বড় চাকরি করবে। এমন চাকরি করবে যে সাফায়াত ভাইয়া আমার সামনে দাঁড়াতেই পারবে না। এখন যা, তুই গিয়ে ঘুমা। রাজকন্যাদের কাঁদতে নেই। এখনই চোখের জল শেষ করে ফেললে বিয়ের দিন কি কাঁদবি? রাত 11টা হয়। মেহেরদের ছাদ আর নয়নদের ছাদ পাশাপাশি। মাঝখানে শুধু 3 ফুটের একটা গলি। দুই ছাদের রেলিং প্রায় একে অপরকে ছুঁই ছুঁই করছে। আকাশ মেঘলা, এখনো টিপ টিপ বৃষ্টি পড়ছে। নয়ন ছাদে এসে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা সস্তা সিগারেট, কিন্তু সে সেটা ধরায়নি। মেহের আসে। তার হাতে একটা টিফিন ক্যারিয়ার। সে ওড়না দিয়ে মাথা ঢেকে রেখেছে। এই যে দেবদাস সাহেব, এখানে দাঁড়িয়ে কি মশা মারছেন? হুম। মেহের, তুমি ঘুমাওনি? ঘুম আসবে কি করে? আমার বেকার বয়ফ্রেন্ডটা তো না খেয়ে আছে। মা গরু মাংস রান্না করেছিল ভুনা করে। জানি তো তোমার মা তোমাকে হাড্ডিও দেবে না, শুধু ঝোল দিয়ে ভাত খাওয়াবে। এই নাও, টিফিন ক্যারিয়ারটা ধরো। মেহের টিফিন ক্যারিয়ারটা সাবধানে বাড়িয়ে দেয়। নয়ন হাত বাড়িয়ে সেটা নেয়। দুজনের আঙুল ছোঁয়। আমার ক্ষুধা নেই মেহের, বিকেলে যে অপমান করেছো পেট ভরে গেছে। নাকাবি করবে না, চুপচাপ খাও। আমার সামনে খেয়ে বাটি খালি করবে এক্ষুনি। আমি দাঁড়িয়ে আছি। মেহের প্লিজ। নয়ন, আমি কিন্তু বাটি সহ ফেলে দেবো নিচে। খাও বলছি। নয়ন বাধ্য হয়ে টিফিন ক্যারিয়ারের ঢাকনা খোলে। ভাতের গরম ভাব বের হয়। মাংসের গন্ধে তার খিদে বেড়ে যায় বহুগুণ। সে হাত দিয়ে খেতে শুরু করে। মেহের তার দিকে তাকিয়ে থাকে। মেহেরের চোখে জল চিকচিক করছে। তুমি এমন কেন নয়ন? কেন একটু চেষ্টা করো না? একটা ছোটোখাটো চাকরি, পিয়ন, দারোয়ানের বা যাই হোক না কেন, কিছু তো একটা করো। আমার বাবাকে আমি কি বলে বুঝাবো? বাবা তো ঘটক লাগিয়েছে। আজ বিকালেও বাবা বলেছিল ওই ছেলের সাথে মিশলে আমি তোকে ত্যায্য করব। বাবার কথাই ঠিক মেহের, বিয়ে করে নাও। আমি তো একটা লাশ, লাশের সাথে সংসার হয় না। আমার সাথে থাকলে তুমি শুধুই কষ্ট পাবে। মেহের লাফ দিয়ে এসে নয়নের শার্টের কলার ধরে কাছে টানে। খুব শখ না আমাকে অন্যের হতে দেখার? আমি মরে যাব, বিষ খাবো, তাও অন্য কাউকে বিয়ে করব না। কিন্তু তোমাকে আমি মানুষ বানিয়ে ছাড়বো। কাল থেকে আমার সাথে টিউশন নিতে যাবে। একটা ক্লাস 5-এর বাচ্চাকে পড়াবে। 1500 টাকা মাইনে। পড়াবে না? 1500 টাকা? মেহের, ওতে তো আমার হাত করেছো। হাত খরচ মানে? তুমি কি সিগারেট খাও, নেশা করো? 1500 টাকা অনেক টাকা, শুরু তো করো আগে। আচ্ছা দেখবো,
দেখবো না, কালকেই যাবে। আর শোনো, রিয়ার বিয়ের কি হলো? সাফায়েত ভাইয়া কি টাকা দিবে? ভাইয়া বলেছে তার কাছে টাকা নেই, পাত্রপক্ষ 10 লাখ টাকা যৌতুক চেয়েছে। ইস, মানুষ এত ছোট লোক হয় কি করে? এখন কি হবে? বিয়েটা ভেঙে যাবে। রিয়া তো সারাদিন কাঁদছে শুনলাম। ভাঙবে না, আমি আছি তো। তুমি তুমি কি করবে? কিডনি বেচবে নাকি ডাকাতি করবে? বোকা বোকা কথা বলবে না তো। নিজের পকেট ঠিক নেই, বোনের বিয়ের চিন্তা। আল্লাহ ভরসা। নাও, খাওয়া শেষ করো। নয়ন মেহেরের চোখের দিকে তাকায়। এত তীব্র ভালোবাসা, এত শাসন। নয়নের খুব ইচ্ছে করে মেহেরকে জড়িয়ে ধরে বলতে, আমি এই শহরের রাজা মেহের, 10 লাখ টাকা আমার এক বেলার বকশিস। কিন্তু সে চুপ করে থাকে। সে জানে এই সত্যটা জানলে মেহের তাকে ঘৃণা করবে। মেহের ভালোবাসে সেই বোকা নয়নটাকে, মাফিয়া গডফাদার এনকে নয়। এভাবেই রাত গভীর হয়েছে। মেহের চলে গেছে, মহল্লা নিস্তব্ধ। মাঝে মাঝে শুধু কুকুরের ডাক শোনা যাচ্ছে। নয়নদের বাসার সবাই ঘুমিয়ে গেছে। নয়ন চুপি চুপি তার ঘর থেকে বের হয়। তার পরনে সেই পুরনো শার্ট আর প্যান্ট, কিন্তু পায়ে এখন আর স্যান্ডেল নেই, কালো কেটস। সে গলি দিয়ে দ্রুত হেঁটে বড় রাস্তায় আসে। রাস্তার ল্যাম্পপোস্টের নিচে একটা চকচকে কালো ল্যান্ড ক্রুজার প্রাডো দাঁড়িয়ে আছে। গাড়ির গ্লাস কালো, ভেতরে কিছু দেখা যায় না। নয়ন আসতেই ড্রাইভার নেমে এসে পেছনের দরজা খুলে দেয়। নয়ন গাড়িতে উঠে এসি ছেড়ে দেওয়া হয়। গাড়ির পেছনের সিটে বসে আছে তার বিশ্বস্ত সহকারী রকি। রকির পরনে স্যুট, হাতে একটা ট্যাব। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। আপডেট দে। বস, টাইগার আমাদের মিরপুর এরিয়ায় ঢোকার সাহস করেছে। আজ সন্ধ্যায় আমাদের দুটো ছেলেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। ওয়ার্নিং দিয়েছে যে কালকের মধ্যে যদি আমরা এরিয়া ছেড়ে না দিই তাহলে ব্ল্যাকব্যাক হবে। নয়ন পকেট থেকে সোনার কেস বের করে একটা সিগার ধরায়। সাহস তো ভালো, কিন্তু দুঃসাহস ভালো না। টাইগার বলে গেছে যে জঙ্গল জারি হোক রাজত্ব সিংহের। রকি টাইগারের ডান হাতকে? কালু মাস্তান বস। কালো মাস্তানের ডান হাতটা আজ রাতেই কেটে আমার টেবিলে পাঠাবি, গিফট বক্সে করে, সাথে একটা চিরকুট। পরের বার কল্লা যাবে। আর টাইগারকে বলে দিবি, ও যদি আমার এরিয়ার 1 ইঞ্চি মাটিতেও পা দেয়, আমি ওর পুরো বংশ নির্বংশ করে দেব। জি বস, হয়ে যাবে। আর বস, ওই শিপমেন্টটা বন্দরে আটকে আছে, কাস্টমস অফিসার ঝামেলা করছে। অফিসারকে ফোনটা দে। রকি ফোনে ডায়াল করে লাউড স্পিকারে দেয়। হ্যালো, কে? এত রাতে ডিস্টার্ব করছেন কেন? মিস্টার চৌধুরী, আমি অ্যান বলছি। অ্যান ভাই? স্যার, আসসালামু আলাইকুম। আমি বুঝতে পারিনি স্যার, মাফ করে দিবেন। আমার শিপমেন্ট আটকানোর সাহস তুমি কোথায় পেলে চৌধুরী? তোমার ছেলে নর্থ সাউথে পড়ে, তাই না? মেয়েটা ক্লাস 9-এ বিকারুন্নেসায়। হ্যাঁ, ওরা কি কাল স্কুলে যাবে, নাকি আমি স্কুলটা বন্ধ করে দেব? না 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 স্যার, প্লিজ স্যার, ভুল হয়ে গেছে। আমি এখনই ক্লিয়ারেন্স দিচ্ছি, এখনই। প্লিজ আমার ফ্যামিলিকে টানবেন না। গুড, 10 মিনিটের মধ্যে কনফার্মেশন চাই। রাখছি। বস, আপনি তো জিনিয়াস। আর বস, সাফায়েত ভাইয়ের অ্যাকাউন্টের কি খবর? কাল সকাল 10টার মধ্যে সাফায়াতের ব্যাংক অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা ট্রান্সফার করবি। সোর্স দিবি অফিস পারফরমেন্স বোনাস। ব্যাংক ম্যানেজারকে বলে দিবি সাফায়াত যেন কোনোভাবে ট্রেস করতে না পারে টাকাটা কোথা থেকে এসেছে। ম্যানেজারকে বলবি এটা আমার পার্সোনাল অর্ডার। জি বস, রিয়ার বিয়ের গিফট। গিফট না, দায়িত্ব। আর শোন, কাল সকালে মেহের আবার ইন্টারভিউ দিতে যাবে মতিঝিলে। ওই রোডে কাল খুব জ্যাম থাকবে, আর লোকাল বাসে খুব ভিড় হয়। তুই একটা এসি বাস রিজার্ভ করবি। পুরো বাস বস? হ্যাঁ, পুরো বাস। বাসে 10-12 জন আমাদের লোক বসিয়ে দিবি প্যাসেঞ্জার হিসাবে। তারা যেন ভদ্রভাবে বসে থাকে। মেহের বাস স্টপে দাঁড়ালেই বাসটা থামবে। কন্ট্রাক্টর তাকে ডাকবে, ভাড়া নেবে না। বাবলু কোম্পানির প্রচারের জন্য ফ্রি সার্ভিস। মেহের যেন কোনোভাবেই কষ্ট না পায়, ওর গায়ের জন্য অন্য কোনো যাত্রীর ধাক্কা না লাগে। বস, আপনি ভাবিকে এত ভালোবাসেন, অথচ ভাবি আপনাকে সারাদিন বকা দেয়। আমাদের খারাপ লাগে বস। নয়ন সিগারের ধোঁয়া ছেড়ে জানালার বাইরে তাকায়। ও বকা দিয়ে বলেই তো আমি এখনো মানুষ আছি রকি। ওর এই শাসনটুকু না থাকলে আমি কবেই শয়তান হয়ে যেতাম। ও আমার আলো, আমি ওর ছায়া। ছায়া হয়ে থাকতে দে আমাকে। অন্ধকার জগতের রাজা হয়ে আমি ওর আলো নিভাতে চাই না।
গাড়ি চলতে শুরু করে। অন্ধকারের বুক চিরে হেডলাইটের আলো বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। গাড়ির ভেতরে বসে থাকা এই ক্ষমতাবান মানুষটাই দিনের বেলায় 10 টাকার জন্য প্রেমিকার বকুনি খেয়েছে, আর এখন সে পুরো ঢাকা শহরকে নাচিয়ে দিচ্ছে। পরের দিন সকাল 9টা, মিরপুর 10 নম্বর যাওয়ার বাস স্ট্যান্ড। সকালের ব্যস্ত সময়, অফিসগামী মানুষের ভিড়ে বাস স্ট্যান্ডে তিল ধারণের ঠাঁই নেই। মেহের রাস্তার একপাশে দাঁড়িয়ে ঘামছে, তার হাতে ফাইলের ব্যাগ। সে বারবার ঘড়ি দেখছে, সময় চলে যাচ্ছে, কিন্তু কোনো বাসে ওঠার জো নেই। ভিড় দেখলেই তার ভয় লাগে। উফ আল্লাহ, আজকে কি সব মানুষ রাস্তায় নামলো? ইন্টারভিউটা তো মিস হবে মনে হচ্ছে। একটা সিএনজি তো খালি নেই। হঠাৎ একটা নীল রঙের এসি বাস এসে ঠিক মেহেরের সামনে ব্রেক কষে। বাসের গায়ে লেখা স্পেশাল সার্ভিস। গেট খুলে কন্ডাক্টর উকি দেয়। কন্ডাক্টরের ইউনিফর্মটা একটু বেশি পরিষ্কার। আপা কই যাবেন? মতিঝিল? ওঠেন ওঠেন, সিট খালি আছে। লেডিস সিট একদম ফাঁকা। খালি আছে, কিন্তু ভাড়া তো। আরে ভাড়া নিয়ে চিন্তা করেন না, আজকে কোম্পানির প্রচারের জন্য ফ্রি সার্ভিস। তাড়াতাড়ি ওঠেন, পেছনের গাড়ি হর্ন দিচ্ছে। মেহের অবাক হয়ে বাসে ওঠে। বাসের ভেতরটা একদম ঠান্ডা। মাত্র 5-6 জন যাত্রী ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। তারা কেউ খবরের কাগজ পড়ছে, কেউ কানে হেডফোন দিয়ে আছে। মেহের জানালার পাশের সিটে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে খেয়াল করে না বাসের একদম পিছনের সিটে একজন বসে আছে, যার মুখটা বড় খবরের কাগজের আড়ালেই ঢাকা। আরাম করে বসো মেহের, তোমার গায়ে যেন একটা ধুলোও না লাগে। এই শহরের ভিড় তোমাকে স্পর্শর যোগ্যতা রাখে না। বাস চলতে শুরু করে। মেহের জানালা দিয়ে বাইরের রোদে পোড়া মানুষগুলোকে দেখে। তার মনে হয় আজ ভাগ্যটা খুব ভালো। পেছনের সিটে বসে থাকা নয়ন তার ফোনটা বের করে একটা মেসেজ টাইপ করে। রকি, বাস যেন জেমে না পারে। ট্রাফিক কন্ট্রোলকে বল গ্রিন সিগন্যাল ক্লিয়ার রাখতে। বাস গন্তব্যে পৌঁছে মেহের নেমে যায়। বাসটা সেখান থেকে সোজা চলে যায় গুলশানের দিকে। গুলশানের মাটির নিচে গোপন আন্ডারগ্রাউন্ড ক্লাব। বাইরে থেকে বোঝার উপায় নেই এখানে কি চলছে। ভারী মেটালের দরজা ঠেলে নয়ন ভেতরে ঢোকে। তার পরনে আর সেই পুরনো শার্ট নেই, এখন সে পরেছে নেভি ব্লু ইতালিয়ান স্যুট। চোখে রেবান গ্লাস, হাতে জ্বলন্ত কিউবান সিগার। ক্লাবের ভেতরে ধোয়া আর মদের গন্ধ। শহরের বড় বড় ডন স্মাগলাররা সোফায় বসে ফিসফিস করছিল। নয়নকে ঢুকতে দেখে পিনপতন নীরবতা নেমে আসে। সবাই উঠে দাঁড়িয়ে মাথা নত করে নয়নকে দেখে। সালামু আলাইকুম বস, সব রেডি? নয়ন চশমাটা খুলে টেবিলে রেখে বলে। ওয়ালাইকুম আসসালাম। বিমানটা কই? রকি ইশারা করতে দুজন বডিগার্ড একটা লোককে টেনে হিচড়ে নয়নের পায়ের কাছে ফেলে দেয়। লোকটার নাম জব্বার। সে নয়নের এলাকারই ছোট মাস্তান ছিল। জব্বার নয়নের পায়ে ধরে বলে, বস মাফ করে দেন বস, আমি টাইগারের লোকে হাত মিলাই নাই, ওরাই আমারে জোর করছিল। বস আমার বাচ্চার কসম। বাচ্চার কসম খাবি না জব্বার, বাচ্চারা ফেরেস্তা, তুই হলি শয়তান। তুই আমার শিপমেন্টের খবর লিক করেছিস। আমার নীতি জানিস তো, ভুল করলে মাফ আছে, কিন্তু বেইমানি করলে। বস আর জীবনেও করুম না, জবান দিলাম। তোর জবানের দাম নেই রে জব্বার, তোর জবান পচে গেছে। নয়ন পকেট থেকে একটা সাইলেন্সার লাগানো পিস্তল বের করে। কোনো নাটক নেই, কোনো চিৎকার নেই। সে সোফায় বসে পায়ের ওপর পা তুলে দেয়। তারপর খুব স্বাভাবিকভাবে জব্বারের কপালে একটা গুলি করে। ফুট করে একটা শব্দ হয়। জব্বার মাটিতে লুটিয়ে পড়ে। ঘরের বাকিরা ভয়ে কেঁপে ওঠে। রকি, লাস্টটা টাইগারের অফিসের সামনে ফেলে দিয়ে আয়, আর সাথে একটা গোলাপ ফুল দিবি। বলবি এন পার্টি আছে, বন্ধুত্বের উপহার। জি বস, এখনই দিচ্ছি। বস, আরেকটা খবর আছে। টাইগার আমাদের এরিয়ায় ড্রাগস ঢোকানোর চেষ্টা করছে। কলেজের ছেলেদের টার্গেট করেছে। টাইগারকে বল জঙ্গল জারি হোক রাজত্ব সিংহের। আজ রাতের মধ্যে ওর পুরো সাপ্লাই চেইন পুড়িয়ে দেন। একটা পুড়িয়াও যেন আমার এলাকায় না দেখি। আর হ্যাঁ, আমার এলাকায় কোনো মেয়ে যেন ইফটিজিংয়ের শিকার না হয়, বিশেষ করে মেহেরদের গলিতে। কাল রাতে শুনলাম লাইট পোস্ট নষ্ট ছিল।
ওরা ঠিক হয়নি কেন? মিস্ত্রি ডাকছি বস, বিকেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু বস, একটা কথা ছিল, বিয়াদবি মাফ করবেন। বল। আপনার ফ্যামিলি, সাফায়েত ভাই তো আবার জুয়ায় টাকা হেরেছে, পাওনাদাররা বাড়ি পর্যন্ত চলে গিয়েছিল। আমরা অবশ্য আটকে দিয়েছি, কিন্তু এইভাবে আর কতদিন বস? ওরা আপনাকে কুকুর বিড়ালদের মতো ট্রিট করে, আর আপনি আড়াল থেকে ওদের বাঁচান। চুপ, একদম চুপ রকি। আমার ফ্যামিলি জানে আমি একটা বেকার অপদার্থ। ওটাই আমার রক্ষা কবচ। ওরা যেন কোনোভাবেই না জানে আমি কে। জানলে ওরা আর আমার ফ্যামিলি থাকবে না, টার্গেট হয়ে যাবে। ওদের ঘৃণা আমাকে বাঁচিয়ে রাখে। আমি ছায়া আছি, ছায়াতেই থাকবো। ঠিক সেই মুহূর্তে টেবিলের উপর রাখা নয়নের ব্যক্তিগত ফোনটা বেজে ওঠে। এই ফোনের নাম্বার শুধু একজনই জানে। রিংটোনটা সাধারণ, কিন্তু এই শব্দটা শোনা মাত্রই নয়নের চোখে চশমা আর মুখের গাম্ভীর্য দুটোই সরে যায়। সে হাত ইশারা করে রকিকে চুপ থাকতে বলে। স্ক্রিনে নাম ভাসছে মেহের। নয়ন এক মুহূর্ত দেরি না করে ফোনটা রিসিভ করে কানের কাছে নেয়। তার গলার স্বর মুহূর্তে বদলে একদম নরম হয়ে যায়। হ্যালো মেহের। কোথায় তুমি? রাস্তায় টোটো করছো নিশ্চয়, নাকি কোনো চায়ের দোকানে আড্ডা দিচ্ছ? না মানে একটু কাজে ছিলাম। কেন, কিছু হয়েছে? চুপ করো, কোনো কথা শুনবো না। আজ বিকেলে 5টায় ধানমন্ডি লেকের পাড়ে থাকবে, রুফটপ রেস্টুরেন্ট নিচে, ঠিক 5টায়। 5টায়? কিন্তু কেন, হঠাৎ কি হলো? প্রশ্ন করবে না নয়, গেলেই দেখবে। খুব জরুরি দরকার। 1 মিনিট দেরি হলে কিন্তু আমি আর থাকবো না, মনে থাকে যেন। খট করে লাইনটা কেটে যায়। নয়ন ফোনের দিকে তাকিয়ে থাকে। মেহেরের গলায় এমন অস্থিরতা সে আগে পায়নি। সে ফোনটা পকেটে রাখে। তার কপালে চিন্তার ভাঁজ। রকি, মিটিং শেষ, আমাকে এখনই বের হতে হবে। গাড়ি রেডি কর, ধানমন্ডি যাব। নয়ন আর কিছু না বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। অন্য জায়গায় আরেকটা গোপন মিটিং করে সে 2 ঘন্টা আগে গিয়ে সেখানে পৌঁছায়। কারণ সে জানে মেহের রাগ করলে সমস্যা আছে। আকাশটা আজ খুব সুন্দর। গোধূলির আলোয় চারপাশটা মায়াবী লাগছে। কিন্তু রেস্টুরেন্টের কর্নার টেবিলে পরিবেশটা থমথমে। মেহেরের কাজিন রাহিব বসে আছে। তার পরনে বিদেশি স্যুট, হাতে আইফোন 14 প্রো ম্যাক্স। তার বসার ভঙ্গিতেই অহংকার। মেহের বসে আছে খুব অস্বস্তি নিয়ে, আর নয়ন দাঁড়িয়ে আছে একটু দূরে, যেন সে এই টেবিলের কেউ না। কি মেহের, প্লেসটা পছন্দ হয়েছে? দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন ঢাকা। অবশ্য লন্ডনের মতো না, লন্ডনের ভিউ তো অন্য লেভেলের। সুন্দর জায়গা ভাইয়া, কিন্তু এত এক্সপেন্সিভ জায়গা ডাকার কি দরকার ছিল? আমরা তো কফি শপও বসতে পারতাম। আরে ধুর, আমি রাহিব চৌধুরী, আমি কি রাস্তার ধারে টং দোকানে বসবো? আমার একটা স্ট্যাটাস আছে না? বাই দ্য ওয়ে, তোমার ওই সাথের লোকটা এখন ওখানে দাঁড়িয়ে আছে কেন? এই লোকটাকে মেহের তোমার ড্রাইভার নাকি বডিগার্ড? রাহিব ভাই, কি বলছেন এসব? ও তোমার বন্ধু নয়ন, আমরা একসাথে ভার্সিটিতে পড়তাম। ও ফ্রেন্ড, রিয়েলি? দেখে তো মনে হলো ওয়েটার, বাপের পূর্ণ জামা পরে এসেছে নাকি? এই ইউ মিস্টার, কি যেন নাম? জি, আমার নাম নয়ন। শোনো নয়ন সাহেব, তোমার ফ্রেন্ড তো তোমাকে ম্যানার্স শেখায়নি। বড় লোকদের সাথে টেবিলে বসতে হলে মিনিমাম একটা ড্রেস কোড লাগে। এনিওয়ে, যেহেতু মেয়ের সাথে এসেছো, বসো। ওয়েটার, এই বিয়ারা। নয়ন বসতে যায়, কিন্তু রাহিব তাকে থামিয়ে দেয়। রাহিব গ্লাসের পানিটা ইচ্ছে করে টেবিলে ফেলে দেয়। উফ শিট, উফ শিট, পানিটা পড়ে গেল। এই নয়ন, টিস্যু দিয়ে এটা মুছে দাও তো, বিয়ারা আসতে দেরি করছে। আর আমার গ্লাসে নতুন পানি ঢালো। রাহিব ভাই, এটা কি ধরনের ব্যবহার? ও আপনার চাকর না। নয়ন, তুমি বুঝবে না, খবরদার। সমস্যা নেই মেহের, ভাই হয়তো ভুল করে ফেলছেন, আমি দিচ্ছি। নয়ন চুপচাপ টিস্যু দিয়ে টেবিলটা মুছে দেয় এবং জগ থেকে পানি ঢেলে রাহিবের গ্লাসে দেয়। রাহিব বাঁকা হাসে। মেহেরের চোখ দিয়ে আগুন বের হচ্ছে। সে বিশ্বাস করতে পারছে না নয়ন তো অপমান সহ্য করছে। গুড বয়। আসলে কি জানো মেহের, এডুকেশন থাকলেই হয় না, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড লাগে। এসব ছোট লোকদের সাথে মিশলে তোমার স্ট্যাটাস থাকবে না। লন্ডনে তোমাকে নিয়ে গেলে আমি আমার ফ্রেন্ডদের কি বলবো? যে আমার ওয়াইফের বেস্ট ফ্রেন্ড একটা ফকিন্নি। আমি এখনো আপনার ওয়াইফ হইনি রাহিব ভাই, আর হব কি না তাও সন্দেহ। আমি শুধু বাবার জোরাজোরিতে এখানে এসেছি দেখা করতে। আরে হবে হবে, আঙ্কেল তো রাজি।
শোনো নয়ন সাহেব, আমাদের পার্সোনাল কথা আছে, তুমি বরং বাইরে গিয়ে ওয়েট করো। এই নাও 100 টাকা, ভালো ব্র্যান্ডের সিগারেট কিনে খেও। বিটিডি খেয়ে এখানে গন্ধ ছড়াবে না, চাও? রাহিব পকেট থেকে একটা চকচকে 100 টাকার নোট বের করে নয়নের দিকে ছুঁড়ে দেয়। নোটটা নয়নের বুকে লেগে মাটিতে পড়ে যায়। নয়ন টাকাটা তোলে না, সে রাহিবের দিকে তাকায়। তার চোখ এক মুহূর্তের জন্য জ্বলে ওঠে। সে চোখের দৃষ্টি দেখে রাহিবের হাসিটা একটু মিলিয়ে যায়, মনে হয় বাঘ তার শিকার দেখছে। কিন্তু পর মুহূর্তেই নয়ন আবার সেই বকাটে চাহনি ফিরিয়ে আনে। আমি বাইরে আছি মেহের, তোমার খাওয়া হলে দেখো। আমি বারান্দায় দাঁড়াচ্ছি। নয়ন ধীর পায়ে বেরিয়ে যায়। মেহের রাহিবের দিকে তাকায়, তার হাত কাঁপছে রাগে। আপনি একটা জঘন্য লোক রাহিব ভাই। টাকার গরম মানুষকে এত নিচে নামায়, তা আপনাকে না দেখলে বুঝতামই না। কাম অন মেহের, বি প্র্যাকটিক্যাল। আমি শুধু ওকে ওর জায়গাটা দেখালাম। ওর জায়গা কোথায় সেটা আমি ঠিক করব। আপনার খাওয়া আপনি খান, আমার রুচি চলে গেছে। মেহের রাহিবের মুখের ওপর টিস্যু পেপারটা ছুঁড়ে মারে, তারপর চেয়ার ঠেলে উঠে দ্রুত পায়ে বেরিয়ে যায়। রাহিব হতভম্ব হয়ে বসে থাকে। মেহের, মেহের শোনো, ইউ আর মেকিং আ মিস্টেক। মেহের হনহন করে বেরিয়ে নয়নকে নিয়ে ধানমন্ডি লেকের পাড়ে চলে আসে। সূর্য ডুবছে, লেকের পানিতে লাল আভা। মেহের একটা বেঞ্চে বসে 2 হাতে মুখ ঢেকে কাঁদছে। নয়ন তার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। সে কিছু বলছে না, শুধু মেহেরের কান্না দেখছে। কিছুক্ষণ পর মেহের মুখ তোলে, তার চোখ দুটো জবা ফুলের মতো লাল। কেন তুমি এমন? কেন কেন রাহিবের গালে একটা চড় মারলে না? কেন পানি ঢেলে দিলে? কেন টাকাটা ছুঁড়ে মারলে না ওর মুখে? তোমার কি একটু আত্মসম্মান নেই? তোমার কি রক্ত মাংস বলতে কিচ্ছু নেই শরীরে? বড় লোকের সাথে ঝগড়া করে লাভ নেই মেহের, ওরা পাওয়ারফুল। ওদের হাতে পুলিশ থাকে, প্রশাসন থাকে। আমি গরিব মানুষ, আমার চর মারার অধিকার নেই। পাওয়ার? টাকা থাকলে পাওয়ার হয়? তুমি কি পুরুষ না? আমার খুব ঘৃণা হচ্ছে তোমার উপর। আজ আমার নিজেকে ছোট মনে হচ্ছে। ও আমাকে যা তা বললো, তোমাকে চাকর বানালো, আর তুমি হাসি মুখে মেনে নিলে। ছি নয়ন, ছি। আমি সিনক্রেট করতে চাইনি, তুমি চেয়েছিলে ভদ্রভাবে চলে আসতে। ভদ্রতা? এটাকে ভদ্রতা বলে না, এটাকে বলে ভীরতা, কাপুরুষতা। তুমি আমার চোখের সামনে থেকে যাও। আমার আর তোমাকে সহ্য হচ্ছে না। এবার বুঝতে পারছি আমি রাহিবকে বিয়ে করব। হ্যাঁ, ও অহংকারী, ও খারাপ, কিন্তু অন্তত ওর মেরুদণ্ড আছে। কেউ আমাকে অপমান করলে ও প্রোটেক্ট করতে পারবে, তোমার মতো পানি ঢেলে দিবে না। এই কথাটা নয়নের বুকে তীরের মতো বিঁধল। সে সব অপমান সহ্য করতে পারে, কিন্তু মেহেরের এই অবিশ্বাস সে নিতে পারে না। সে উঠে দাঁড়ায়, তার ছায়াটা দীর্ঘ হয়ে পড়ে মেহেরের পায়ের কাছে। যদি সেটাই তোমার সুখ হয় তবে তাই হোক মেহের, আমি চাই তুমি সুখে থাকো। রাহিব যদি তোমাকে প্রোটেক্ট করতে পারে তবে ওই ভালো। মেহের হতবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর তাচ্ছিল্যর হাসি হেসে বলে, বাহ, কি সুন্দর বলে দিলে। হ্যাঁ, ওই ভালো মানে তুমি আমাকে দান করে দিচ্ছ? আমি কি বাজারে কেনা পণ্য নয়ন, যে যার টাকা বেশি তার হাতে প্যাকেট করে তুলে দিবে? তোমার কলিজায় একটুও লাগলো না কথাটা বলতে? হ্যাঁ, দান করবো কেন? আমি বাস্তবতা বলছি। আমার সাথে থাকলে তুমি কি পাবে? শুধু অপমান আর অভাব। অভাবের কথা আমি বলেছি তোমাকে কখনো? আমি বলেছি আমি না খেয়ে মরে যাচ্ছি? আমি শুধু চেয়েছিলাম তুমি একটু প্রতিবাদ করো। তুমি কেন বলছো না মেহের আমার, ওকে আমি কাউকে দিব না? একবার, শুধু একবার আমার হাতটা শক্ত করে ধরে বলো যে টাকা নেই কিন্তু তোমাকে ছাড়বো না। বলতে পারো না? হ্যাঁ, তোমার জিহ্বায় কি আঠা লেগে যায়? হ্যাঁ, বলে কি হবে? খালি মুখের কথায় পেট ভরে না, সংসার চলে না। সিনেমার বাস্তব এক না মেহের। রাহিব তোমাকে লন্ডন রাখবে, রানী করে রাখবে। আমি কি পারবো? মেহের রাগে নয়নের বুকে ধাক্কা দিয়ে বলে, রাখো তোমার লন্ডন। আমি কি তোমার কাছে লন্ডন চেয়েছি? আমি চেয়েছি আমার নয়নকে। কিন্তু তুমি আসলে আমাকে ভালোই বাসো না। তুমি চাও এই আপদ বিদায় হোক, তাই না? রাহিবের ঘাড়ে আমাকে গছিয়ে দিয়ে নিজে বাঁচতে চাও, যাতে তোমাকে আর কেউ অপদার্থ বলে খোটা না দেয়, তোমাকে আর কেউ শাসন না করে, তোমাকে কেউ বকুনি না দেয়, তাই না? তুমি আসলে একটা স্বার্থপর মানুষ। হ্যাঁ, আমি স্বার্থপর, আমি অপদার্থ,
তাই তো বলছি সরে যাও, বেঁচে যাবে। বেঁচে যাব? তোমাকে ছাড়া বেঁচে থাকাটাকে যদি বাঁচা বলে তবে আমি মরতেই রাজি। তুমি মেনে নিচ্ছ? তুমি রাজি আমাকে রাহিবের বউ হিসেবে দেখতে? কাল যখন ও আমাকে আংটি পরাবে তুমি দাঁড়িয়ে তালি দেবে? পারবে দেখতে? যদি যাতে তোমার ভালো হয় পারবো। মিথ্যাবাদী! তুমি তাকাও আমার চোখের দিকে, তাকিয়ে বলো পারবে। তাকাতে পারছো না? নিজের প্রেমিকার সওদা করছো তুমি। ছি নয়ন, আমি ভাবতাম তুমি বোকা, কিন্তু তুমি যে এত বড় কাপুরুষ তা জানতাম না। তুমি শুধু হাঁটতেই শিখেছো। নিজের প্রেমিকাকে অন্য পুরুষের হাতে তুলে দিয়ে উনি এখন মহান সাজছেন। ঘৃণা লাগছে আমার তোমার এই ত্যাগ নাটকের উপর নয়ন। ঘৃণা করলে দূরে থাকা সহজ হয়। আমাকে ঘৃণা করো, বলে যেতে সুবিধা হবে। ঠিক তাই হবে, দূরেই থাকবো, আর কখনো আসবো না তোমার ওই কাপুরুষী মুখ দেখতে। কিন্তু মনে রেখো নয়ন, আজ তুমি যেটা করলে, এরপর যদি আমি মরেও যাই আমার লাশ দেখতেও আসবে না তুমি, বলে দিলাম। খবরদার, ওই রাহিবকে আমি বিয়ে করব, আর প্রতিদিন দোয়া করব যেন তোমার স্মৃতি আমার মাথা থেকে মুছে যায়। তুমি পচে মরো তোমার এই ব্যর্থ জীবন নিয়ে। মেহের আর এক মুহূর্ত দাঁড়ায় না। সে ওড়না দিয়ে চোখ মুছতে মুছতে উল্টো দিকে দৌড় দেয়। সে চায় না নয়ন তার ভেঙে পড়া কান্নাটা দেখুক। নয়ন পাথরের মতো দাঁড়িয়ে থাকে। মেহেরের প্রতিটি অভিশাপ তার বুকে গুলির মতো বিচ্ছে, কিন্তু সে নড়ছে না, কারণ সে জানে সে এগুলেই মেহেরের বিপদ বাড়বে। সে শুধু বিড়বিড় করে বলে, আমাকে মাফ করে দিও মেহের, তোমার ঘৃণাই আজ আমার একমাত্র সম্বল। সে পকেট থেকে ফোন বের করে রকিকে একটা মেসেজ দিয়েছে। রাহিব চৌধুরীর পাসপোর্টে রেড ফ্ল্যাগ লাগা, মানি লন্ডারিং কেস। ও যেন এই দেশ থেকে আর বেরোতে না পারে, আর ওর বাবার কোম্পানির সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেন এখনই। মেসেজটা সেন্ড করে মনে মনে বলে, রাহিব তোমাকে প্রটেক্ট করবে মেহের। ও কাল সকালের পর নিজের লুঙ্গি সামলাতে পারবে না, তোমাকে কি সামলাবে? কিন্তু তুমি আমাকে ভুল বুঝলে, এটাই আমার শাস্তি। রাত 10টায় নয়ন নির্জন রাস্তা দিয়ে হাঁটছে। রাস্তাটা অন্ধকার, ল্যাম্পপোস্টগুলো জ্বলছে আর নিচ্ছে। নয়ন একা হাঁটছে, তার মন আজ খুব বিষাক্ত। মেহেরের বলা কথাগুলো কানে বাজছে। নয়ন একটা সিগারেট ধরাতে যায়, কিন্তু লাইটার জ্বলে না। সে বিরক্ত হয়ে সিগারেটটা ফেলে দেয়। হঠাৎ 4টা বাইক এসে তার পথ আটকায়। বাইক থেকে 8-10 জন লোক নামে। তাদের হাতে হকি স্টিক, চেইন আর চাকু। এরা টাইগারের লোক। এই হিরো, কই যাও? এই সেই এনের চামচানা রে? রকি ভাইয়ের লগে ঘুরতে দেখছি অনেকবার। হ, এটাই। ওই কাইল্লা কই থাকে ক? এনে রাস্তানা চিনোস না তুই? আমাদের বস টাইগার ভাই ডাকছে, চল। নয়ন তাদের দিকে তাকায়। অন্যদিকে হলে সে হয়তো ভয় পাওয়ার অভিনয় করত, কিন্তু আজ তার মেজাজ সপ্তমে চড়ে আছে। মেহেরের অপমান, পরিবারের অবহেলা, সব মিলে তার ভেতরটা বারুদের স্তূপ হয়ে আছে। রাস্তা ছাড়, আজ তোদের দিনটা খারাপ, খুব খারাপ। আমি মুড়ে নেই। হা হা হা, কিরে পিঁপড়ার আবার মেজাজ? ধরো রে, তুলে নিয়ে চল। গুন্ডারা নয়নের দিকে এগিয়ে আসে। একজন নয়নের কলার ধরতে যায়। নয়ন বিদ্যুৎ গতিতে তার হাতটা মুচড়ে দেয়। কট করে হাড় ভাঙার শব্দ হয়। লোকটা চিৎকার করার আগে নয়ন তাকে লাথি মেরে নর্দমায় ফেলে দেয়। শুরু হয় এক অসম লড়াই। নয়ন আজ কোনো টেকনিক মানছে না, সে মারছে পশুর মতো। তার ভেতরের সব রাগ গিয়ে পড়ছে এই গুন্ডাদের ওপর। সে একজনের হাত থেকে হকি স্টিক কেড়ে নিয়ে সেটা দিয়েই পেটাতে শুরু করে। আমি পুরুষ না, আমি প্রোটেক্ট করতে পারি না। বল বল তোরা। চারিদিকের অন্ধকারে শুধু মারপিটের শব্দ আর আর্তনাদ। নয়ন একাই সবাইকে পিটিয়ে রক্তাক্ত করে দেয়, কিন্তু মারামারিটা খুব হিংস্র হয়। একজন গুন্ডা পেছন থেকে এসে নয়নের পিঠে একটা বড় ফোল্ডিং চাকু বসিয়ে দেয়। নয়ন যন্ত্রণায় কোকিয়ে ওঠে। সে ঘুরে দাঁড়িয়ে কোনোই দিয়ে আঘাত করে ওই গুন্ডার নাকে। গুন্ডাটা ছিটকে পড়ে যায়। সবাই পালানোর পথ খোঁজে। পাগল, শালায় পাগল হয়ে গেছে, ভাগ।
গুন্ডারা বাইক ফেলে দৌড়ে পালায়। নয়ন রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়ে। তার পেট থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। সাদা শার্টটা লালে লাল হয়ে যাচ্ছে। সে হাত দিয়ে পিঠের চাকুটা ধরে। প্রচণ্ড ব্যথায় তার চোখ উল্টে আসার উপক্রম। সে এক হ্যাচকা টানে চাকুটা বের করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। মেহের, তোমার হিরো আজ রক্তাক্ত, কিন্তু তাও তোমায় বলতে পারবো না। নয়ন টলতে টলতে উঠে দাঁড়ায়। তার শরীর চলছে না, কিন্তু তাকে মেহেরের কাছে যেতে হবে। আজ রাতে তাকে একবার দেখতে হবে, না হলে সে মরেও শান্তি পাবে না। বৃষ্টি নামতে শুরু করে। বৃষ্টির পানি আর নয়নের শরীরের রক্ত মিশে রাস্তার কালো পিচঢালা পথ লাল হয়ে যায়। এদিকে মেহেরের শোবার ঘর। রাত 11টা। বাইরে তুমুল ঝড় বৃষ্টি। জানালার কাজ ঝনঝন করছে। মেহের জানালার গ্রিল ধরে বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। বিকেলের ঘটনাটা তার মন থেকে যাচ্ছে না। সে রাহিবের সামনে নয়নকে অপমানিত হতে দেখেছে। নিজেও রাগের মাথায় অনেক কটু কথা বলেছে। অনুশোচনায় তার চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ জানালার কাছে একটা অস্পষ্ট টোকা পড়ে। একবার, দুইবার। মেহের চমকে ওঠে। 3 তলার জানালায় কে টোকা দেবে? সে ভয়ে ভয়ে জানালার লক খুলে থাই গ্লাসটা সরায়। বিদ্যুৎ চমকের আলোয় সে একটা ফ্যাকাশে মুখ দেখতে পায়। নয়ন। নয়ন, তুমি এই ঝড়ের মধ্যে এখানে কি করছো? মেহের, জানালাটা খোলো প্লিজ, পরে যাব। নয়ন গ্রিল ধরে ঝুলে আছে। তার সাদা শার্টটা রক্তে লাল হয়ে গেছে। বৃষ্টির পানির সাথে মিশে সেই রক্ত দেয়াল বেয়ে গড়িয়ে পড়ছে। মেহের দ্রুত গ্রিলটা খুলে দেয়। নয়ন টলতে টলতে ভেতরে ঢোকে এবং মেঝেতে বসে পড়ে। এ কি অবস্থা তোমার? এত রক্ত কেন? শার্টের পিছনে ওটা কি? আল্লাহ, পুরো পিঠ কেটে গেছে। আস্তে কথা বলো মেহের, আঙ্কেল আন্টি জেগে যাবে। কিছু না, রাস্তায় আসার সময় রিক্সা উল্টে গিয়েছিল, ভাঙ্গা গাছে লেগে একটু কেটে গেছে। চুপ করো মিথ্যাবাদী! আমাকে বাচ্চা পেয়েছো? হ্যাঁ, এটা রিক্সা উল্টানো না, এটা চাকুর দাগ। সোজা হয়ে চাকুর দাগ। কারা মেরেছে তোমাকে? বিকেলে রাহিব ভাই অপমান করেছিল, তাই বলে কি ওই গুন্ডা লাগিয়েছে? না রে পাগলি, রাহিব কেন মারবে আমাকে? ও তো বড়লোক মানুষ। এটা এটা ওই চিন্তাকারীদের কাজ। তুমি এই অবস্থায় নিজের বাসায় না গিয়ে আমাকে এখানে আনলে কেন? তোমার মা দেখলে কি করতো? বাসায় গেলে মা ভাবতো আমি মারামারি করে এসেছি, পুলিশ কেস হতো। বাবা হার্ট পেশেন্ট, সহ্য করতে পারতো না। আর আর আমার মনে হলো আমি যদি মরে যাই, শেষবার তোমার মুখটা দেখে মরি, তাই কার্নিশ পেয়ে উঠে এলাম। খবরদার, মরার কথা মুখেও আনবে না। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। চুপচাপ বসো এখানে, আমি দরজাটা চেক করে আসি। মা বাবা ঘুমাচ্ছে, শব্দ করবে না একদম। মেহের দ্রুত পায়ে গিয়ে তার রুমের দরজাটা লক করে দেয়। তারপর আলমারি থেকে ফার্স্ট এড বক্স আর একটা গামছা বের করে আনে। তার হাত কাঁপছে, কিন্তু সে নিজেকে শক্ত রাখে। নয়ন দেয়ালে মাথা থেকে চোখ বন্ধ করে আছে। তার শ্বাস প্রশ্বাস ভারী। মেহের একটা বাটিতে গরম পানি আর ডেটল নিয়ে এসেছে। নয়নকে সে জোর করে শার্টটা খুলিয়ে দিয়েছে। পিঠের ক্ষতটা দেখে মেহেরের গা শিউরে ওঠে। অনেকটা গভীর ক্ষত। সে আলতো করে তুলা দিয়ে রক্ত পরিষ্কার করতে থাকে। আহ মেহের, আস্তে, জ্বলছে। জ্বলবেই তো, কাটার সময় মনে ছিল না? হ্যাঁ, এখন সহ্য করো, একদম নড়বে না। উফ, তুমি তো নার্স হলে রোগী পিটিয়ে মেরে ফেলতে। একটু ফু দাও, আদর করে চিকিৎসা করো, তা না করে ধমকাচ্ছ। ফাজলামি করবে না এখন, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আর তুমি জোকস করছো? কেন গিয়েছিলে মারামারি করতে? সত্যিটা বলো। বললাম তো চিন্তাকারী। আমার মানিব্যাগটা নিতে চেয়েছিল, ওটাতে 10 টাকা ছিল, আর তোমার দেওয়া সেই রুমালটা ছিল, দিতে চায়নি, তাই মেরে দিল। 10 টাকার জন্য কেউ জীবন দেয় পাগল? আর ওই রুমাল, ওটার দাম কত? তুমি মরে গেলে আমার কি হতো? আমি কি ওই রুমাল দিয়ে বেঁচে থাকতাম? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি খুশি হবে। বিকেলে তো বললে আমাকে তোমার সহ্য হয় না। আমি মরে গেলে তো তোমার পথ ক্লিয়ার হয়ে যেত। রাহিব তো রেডেই আছে। মেহের কাজ থামিয়ে দেয়। সে নয়নের কাঁধে হাত রেখে তাকে নিজের দিকে ঘোরায়। দুজনের মুখ খুব কাছাকাছি।
মেহেরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বিকেলে আমি রাগের মাথায় উল্টাপাল্টা বলেছি নয়ন। তুমি জানো না আমার উপর দিয়ে কি যাচ্ছে। বাবা আমাকে প্রেশার দিচ্ছে, রাহিব ভাই অপমান করেছে, আমি সহ্য করতে পারিনি, তাই বলে তুমি সেটাকে সত্যি ভেবে নেবে। আমাকে মাফ করে দাও, আমি আর জীবনও তোমাকে কটু কথা বলবো না। মাপ চাইতে হবে না, তোমার সব কথা আমার কাছে ফুলের মতো। কিন্তু মেহের, তুমি তো রাহিবকে বিয়ে করবে, আমি তো একটা লাশ। লাশের কি আর ব্যথা লাগে? খবরদার, আর একবারও মরার কথা বললে আমি তোমাকে খুন করব। আমি তোমাকে ঘৃণা করি, আবার তোমাকেই ভালোবাসি, আর আবার তোমাকে ছাড়া বাঁচতে পারি না। এই পোড়া কপাল আমার, আমি কিচ্ছু বুঝি না। আমি শুধু জানি তুমি আমার, রাহিব হোক আর যেই হোক, আমি কাউকে পরোয়া করি না। মেহের আবেগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে ঝুঁকে পড়ে নয়নের কপালে, একটা দীর্ঘ চুম খায়। নয়ন চমকে উঠে, সে মেহেরের বুকে জড়িয়ে ধরে। নয়নের ভেজা শরীর আর রক্তের গন্ধ সব মিলেমিশে একাকার হয়ে যায়। মেহের নয়নের বুকে মাথা রেখে কাঁদতে থাকে। কথা দাও আর কখনো এমন রিস্ক নেবে না। নিজেকে মানুষের মতো তৈরি করো নয়ন, আমার জন্য হলেও করো। কথা দিলাম আমি বদলাবো, শুধু তুমি থেকো আমার পাশে। তুমি থাকলে আমি বিশ্ব জয় করতে পারবো। অনেক হয়েছে, এবার ওষুধটা লাগিয়ে দিন, ব্যান্ডেজ করে দিচ্ছি। কাল সকালে ডাক্তার দেখাবে। তুমি তো আমার ডাক্তার, আর লাগবে না। বাইরের ঝড় একটু কমেছে, কিন্তু এই দুই প্রেমিকের মনের ঝড় যেন আজ বাদ মানছে না। পরের দিন দুপুর 12টা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালের করিডোরে মানুষের ভিড়, স্ট্রেচারে রুগী আনা নেওয়া হচ্ছে। সিসিইউর সামনে নয়নের মা সালমা বেগম মেঝেতে বসে বিলাপ করছেন। বড় ভাই সাফায়েত চিন্তিত মুখে পায়চারি করছে। একটু দূরে নয়নের ছোট বোন রিয়া কাঁদছে। নয়ন একটা পিলারের আড়ালে দাঁড়িয়ে আছে, তার পিঠের ব্যথাটা এখানে আছে, কিন্তু বাবার অসুস্থতার খবর শুনে সে ছুটে এসেছে। রফিক সাহেবের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। ডাক্তার বেরিয়ে এসে বলেন, পেশেন্টের অবস্থা ভালো না, হার্টে বড় ব্লক ধরা পড়েছে, ইমিডিয়েটলি এনজিওগ্রাম করে রিং পরাতে হবে। আপনারা কাউন্টারে গিয়ে 2 লাখ টাকা জমা দিন। টাকা জমা না দিলে প্রসিডিউর শুরু করতে পারছি না। 2 লাখ টাকা? ডাক্তার সাহেব, আমার কাছে তো এখন এত ক্যাশ নেই। ইন্স্যুরেন্সের কাগজ রেডি করতেও সময় লাগবে। অফিস থেকে লোন নিতে হলে তো কাল পর্যন্ত ওয়েট করতে হবে। কাল পর্যন্ত সময় নেই, 1 ঘন্টার মধ্যে যা করার করতে হবে। সরি। ওই সাফায়েত, তুই কিছু একটা কর বাবা। তোর বাবার কিছু হলে আমরা পথে বসবো। মা, তুমি বুঝছো না কেন? আমি তো চেষ্টা করছি, আমার বন্ধুদের ফোন দিচ্ছি, কিন্তু এত টাকা কেউ হুট করে দেবে না। নয়ন ধীরে ধীরে মায়ের কাছে এগিয়ে যায়। মা, আমাকে একটু দেখবো? আমার কিছু পরিচিত বন্ধু আছে। তার বাবা সিসিইউর ভেতর থেকে নার্সের সাহায্যে মাস্ক সরিয়ে ক্ষীণ কণ্ঠে বললেন, ওই অপদার্থটাকে এখান থেকে বের করে দে। ও দাঁড়িয়ে থাকলে আমার শ্বাসকষ্ট বাড়ে, ওর মুখ দেখলে আমি মরে যাব। বের করো ওকে। শুনেছিস? যা এখান থেকে। তোর বাপ মরার সময়ও তোর মুখ দেখতে চায় না। তুই কেন এসেছিস এখানে? টাকা তো দিতে পারবি না, শুধু ঝামেলা বাড়াতে এসেছিস। যা ভাগ। নয়ন আর দাঁড়ায় না। বাবার ওই কথাটা তার বুকে তীরের মতো বিঁধেছে। সে মাথা নিচু করে হাসপাতাল থেকে বেরিয়ে যায়, কিন্তু সে বাড়ি যায় না। সে হাসপাতালের পেছনের সিঁড়িতে গিয়ে দাঁড়ায়। পকেট থেকে ফোন বের করে রানাকে কল দেয়। রানা, তুই কোথায়? বস, আমি কাছেই আছি, ফার্ম গেট। শোন, ইমিডিয়েটলি ঢাকা মেডিকেলের ক্যাশ কাউন্টার আয়। 2 লাখ টাকা জমা দিবি রফিক সাহেবের নামে, সিসিইউ বেড নাম্বার 4। আর রিসিপ্টে দাতার নাম দিবি অজ্ঞাতনামা শুভাকাঙ্ক্ষী। কেউ যেন না জানে টাকাটা খেয়ে দিয়েছে। জি বস। আর কেবিনের কি করব? জেনারেল বেডের অবস্থা তো খুব খারাপ। কেবিনটা ভিআইপি করে দে, এসি কেবিন। বাবার যেন কষ্ট না হয়। ডাক্তারকে বলবি বেস্ট ট্রিটমেন্ট দিতে, টাকার দিকে যেন না তাকায়। যা, দ্রুত কর। নয়ন ফোন কেটে দিয়ে দেয়ালের দিকে তাকিয়ে থাকে। তার চোখ ছলছল করছে। কিছুক্ষণ পর নার্স এসে সাফায়েতকে ডাকে। আপনারা এখনো দাঁড়িয়ে আছেন? ওদিকে তো বিল পেমেন্ট হয়ে গেছে, পেশেন্টকে ওটিতে নেওয়া হয়েছে।
আপনারা ভিআইপি কেবিনে শিফট করে নেবেন জিনিসপত্র। বিল পেমেন্ট হয়েছে? কে দিল? স্লিপে তো নাম নেই, একজন লোক এসে জমা দিয়ে গেল, বলল আপনারা নাকি পাঠিয়েছেন। আমি জানতাম সাফায়েতেই কিছু একটা করবে। আল্লাহ তোকে বাঁচিয়ে রাখুক বাবা, তুই আমার মুখ রাখলি। সাফায়াত মনে মনে অবাক হলেও মুখে হাসি ফুটিয়ে বলে, হ্যাঁ মা, আসলে আমার বসকে ফোন দিয়েছিলাম, উনি হয়তো লোক পাঠিয়েছেন। যাক, বাবা তো বাঁচলো। সবাই সাফায়াতের প্রশংসায় পঞ্চমুখ। নয়ন দূর থেকে কাচের দরজা দিয়ে বাবাকে স্ট্রেচারে করে নিয়ে যেতে দেখে। তার ঠোঁটের কোণে একটা ম্লান হাসি ফুটে ওঠে। সে জানে এই পরিবারে সে শুধু ছায়া হয়েই থাকবে, কিন্তু ছায়া ছাড়া যে আলো টেকে না সেটা তারা বোঝে না। রাত 10টা, নয়ন তার হাসপাতাল থেকে বের হয়েছে। হঠাৎ তার ফোন বেজে ওঠে। মেহেরের কল। নয়ন, তুমি কোথায়? আমি বাসায় ফিরছি। কেন? তোমার গলা কাঁপছে কেন? তুমি এক্ষুনি আমাদের গলির মোড়ে এসো, খুব জরুরি কথা আছে। প্লিজ দেরি করো না, আমি একা দাঁড়িয়ে আছি। এত রাতে গলির মোড়ে কি হয়েছে ভেতরে? ফোনে বলা যাবে না, তুমি এসো প্লিজ। নয়ন আর প্রশ্ন করে না। মেহেরের গলার স্বর তাকে বিচলিত করে তোলে। সে দৌড়ে বের হয়। তার পিঠের ব্যথার কথা মনে থাকে না। সে কিছুক্ষণের মধ্যে দৌড়ে গলির মোড়ে পৌঁছায়, কিন্তু সেখানে মেহের নেই। গলিটা অন্ধকার, ল্যাম্পপোস্টটা ভাঙা। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে মেহেরের চিৎকার শোনা যায়, নয়ন পালাও, এটা ফাঁদ। নয়ন ঘুরে তাকায়, দেখে একটা আধা পাকা বাড়ির সামনে মেহের দাঁড়িয়ে। তার গলার উপর একটা চকচকে রামদা ধরে আছে একজন লোক। আশেপাশে আরো 10-12 জন সন্ত্রাসী, আর মাঝখানে দাঁড়িয়ে আছে টাইগার। তার পরনে কালো জ্যাকেট, মুখে নিষ্ঠুর হাসি। ওয়েলকাম। লায়লা মজনু ড্রামা দেখতে খুব ভালো লাগে। টাইগার, তুই এখানে কি করছিস? মেহেরকে ছাড়। ছাড়বো, অবশ্যই ছাড়বো, কিন্তু তার আগে ছোট একটা ইনফরমেশন দে। কিসের ইনফরমেশন? আমার ছেলেরা তোকে দেখেছে, তুই কাল রাতে ওই রকির সাথে গাড়িতে ছিল। রকি হলো এন এর ডান হাত, আর তুই হলি এন এর ইনফরমার, তাই না? বল, এন কোথায় থাকে? ওর আস্তানা কোথায়? নিশ্চয়ই তুই ওর ব্যাপারে জানিস। নয়ন, তুমি পালাও, ওরা তোমাকে মেরে ফেলবে। ও মিথ্যে বলেছে, নয়ন কিচ্ছু জানে না। টাইগার, তুই ভুল মানুষের সাথে পাঙ্গা নিলি। তুই ভাবছিস আমি এর খবর জানি? খবর তো জানিসই। কাল রাতে আমার 8 জন ছেলেকে তুই একাই পিটিয়েছিস। সাধারণ কোনো ছেলে তো মারামারি জানে না। আমার সন্দেহ তুই এনের স্পেশাল কেউ। সত্যিটা বল, না হলে তোর এই সুন্দরীর গলাটা নামিয়ে দেবো। নয়নের হাতের মুঠো শক্ত হয়ে যায়। তার পিঠের ক্ষতটা টনটন করছে, কিন্তু তার রাগের কাছে সেই ব্যথা তুচ্ছ। সে টাইগারের চোখের দিকে তাকায়। তার চোখ দিয়ে এমন এক হিংস্র জ্যোতি বের হয় যা মেহের আগে কখনো দেখেনি। টাইগার, তুই তোর জীবনের সবচেয়ে বড় ভুলটা করলি। তুই আমার দুর্বলতায় হাত দিয়েছিস। তুই যদি আমাকে মারতি আমি হয়তো মাফ করে দিতাম, কিন্তু তুই মেহেরের গায়ে হাত দিয়েছিস। ওরে বাপরে, হিরোর ডায়লগ। কি করবি তুই? মার তোরা ওকে, কেটেই ফেল আজ। গুন্ডারা নয়নের দিকে এগোতে থাকে। নয়ন তার পকেট হাতে দেয়। সে তার গোল্ডেন গানটা বের করতে যাচ্ছে। আজ সে রক্তগঙ্গা বইয়ে দেবে, কিন্তু ঠিক দূর থেকে সাইরেনের আওয়াজ ভেসে আসে। পুলিশের সাইরেন, একটা দুইটা নয়, অনেকগুলো গাড়ির আওয়াজ। বস, পুলিশ, র্যাব আসতেছে মনে হয়, পালান। শিট, আজ বেঁচে গেলি। তুই মনে রাখিস, কাল সূর্য ওঠার আগে তোদের দুজনকে এনের লাশের উপর শোয়াবো। আমি আসছি। টাইগার এবং তার দলবল দ্রুত বাইক নিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। নয়ন দৌড়ে গিয়ে মেহেরকে মাটি থেকে তোলে। মেহের ভয় কাঁপছে। সে নয়নকে শক্ত করে জড়িয়ে ধরে। তুমি ঠিক আছো? ওরা কারা? আর এন কে? আর ওরা তোমাকে এনের লোক ভাবছে কেন? শান্ত হও মেহের, ওরা ভুল ভাবছে। আমি কিছু না, আমি শুধু তোমার নয়ন। আসলে সাইরেনটা পুলিশের ছিল না, এটা ছিল নয়নের ব্যাকআপ টিমের সাজানো সাইরেন। নয়ন আকাশের দিকে তাকায়। মেঘ সরে গিয়ে চাঁদ উঁকি দিচ্ছে, কিন্তু নয়নের মুখে কোনো প্রশান্তি নেই। মনে মনে বলে, টাইগার, তুই আমার ডেরায় এসে আমাকে হুমকি দিয়ে গেলি। কাল সূর্য ওঠার আগেই তোর জঙ্গল আমি জ্বালিয়ে দেব। মেহেরের চোখের এই জল আমি তোর রক্ত দিয়ে শুট করব। খুব তাড়াতাড়ি এই শহরে আগুন জ্বলবে। নয়ন, চলো বাসে চলো, আমার খুব ভয় করছে। চলো, আজ থেকে আর কোনো ভয় নেই, আমি আছি।
নয়ন মেহেরকে নিয়ে গলির ভেতর চলে যায়, কিন্তু সে জানে কাল থেকে আর কিছুই আগের মতো থাকবে না। তার মুখোশ খসে পড়ার সময় হয়ে এসেছে। এরই মাঝে 1 সপ্তাহ কেটে যায়। গত 1 সপ্তাহ অনেক কিছু বদলে গেছে। রফিক সাহেব হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। তিনি জানেন না তার চিকিৎসার সেই 2 লাখ টাকা কোথা থেকে এসেছিল। তিনি ধরেই নিয়েছেন সাফায়েত ব্যবস্থা করেছে। সাফায়েতের পদোন্নতি হয়েছে, কিন্তু তার লোভ আরও বেড়ে গেছে। অফিসের বড় একটা ট্রেন্ডার জালিয়াতির সাথে সে জড়িয়ে পড়েছে। অন্যদিকে মেহের আর নয়নের সম্পর্কটা এক অদ্ভুত দোলাচলের মধ্যে আছে। সেই রাতের পর মেহের নয়নকে আর কোনো কটু কথা বলেনি, কিন্তু তার মনে সবসময় একটা ভয় কাজ করে। সে বুঝতে পারে নয়ন কিছু একটা লুকাচ্ছে, কিন্তু ভালোবাসার আড়ালে সেই সন্দেহকে চাপা দিয়ে রেখেছে। নয়ন এখন দিনের বেলা আগের মতোই মেরুদণ্ডহীন সাজার চেষ্টা করে, কিন্তু তার চোখের দৃষ্টি আগের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ। একদিন দুপুর 12টায় বাসায় উৎসবের আমেজ থাকার কথা ছিল, কারণ রফিক সাহেব সুস্থ হয়েছেন। মা সালমা বেগম রান্নাঘরে পোলাও রাঁধছেন। সাফায়েত ড্রয়িং রুমে বসে টিভিতে খবর দেখছে। নয়ন বারান্দায় বসে একটা ভাঙা রেডিও ঠিক করার চেষ্টা করছে। হঠাৎ নিচ থেকে সাইরেনের শব্দ শোনা যায়। 1 মিনিট পর ধূপধাপ শব্দে পুলিশ সিঁড়ি বেয়ে উঠে আসে। দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে একদল পুলিশ, নেতৃত্বে ওসি জামান। কি ব্যাপার, আপনারা কারা? এভাবে ঘরে ঢুকলেন কেন? মিস্টার সাফায়েত হোসেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট মানে কি? আমি কি করেছি? আপনারা জানেন আমি কে? আমি এই এলাকার। ওসি জামান সাফায়েতের কলার ধরে বলেন, জানি তুমি কে। তুমি একটা চোর। অফিসের টেন্ডার জালিয়াতি করে 2 কোটি টাকা মেরে দিয়েছ। প্রমাণ আছে আমাদের কাছে। কনস্টেবল, হ্যান্ডকাফ লাগাও ওকে। ওমা, এসব কি বলছেন? আমার ছেলে চোর না, ও ফেরেস্তা। আপনারা ভুল করছেন, ছাড়েন আমার ছেলেকে। অফিসার, আপনারা ভুল করছেন। আমার ছেলে এমন কাজ করতেই পারে না। ও অনেক বড় অফিসার। বুড়ো মেয়ে, চুপ থাকেন। আপনার ছেলে অফিসার না, ফ্রড। ও কোম্পানির টাকা মেরে ফ্ল্যাট বুকিং দিয়েছে। কনস্টেবল সরাওয়েদের, নিয়ে চলো ওকে। পুলিশ সাফায়েতকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। সাফায়েত ভয়ে কান্নাকাটি শুরু করেছে। বাবা রফিক সাহেব দৌড়ে গিয়ে ওসির হাত ধরার চেষ্টা করেন। অফিসার, দোহাই লাগে, আমার ছেলেটাকে ছেড়ে দিন। আমি হার্ট পেশেন্ট, আমি মরে যাব। ওসি জামান বিরক্ত হয়ে রফিক সাহেবকে জোরে ধাক্কা দেন। সরেন তো মিয়া, সরকারি কাজে বাধা দিবেন না, না হলে আপনাকেও অ্যারেস্ট করব। ধাক্কা খেয়ে রফিক সাহেব সোফার উপর পড়ে যান। তিনি বুকে হাত দিয়ে গোঙাতে থাকেন। মা চিৎকার করে ওঠেন। এই দৃশ্য দেখে বারান্দা থেকে নয়ন ঝড়ের বেগে ঘরে ঢুকে। তার চোখ দিয়ে আগুন বের হচ্ছে। সে সোজা গিয়ে ওসির সামনে দাঁড়ায়। আমার বাবাকে ধাক্কা দিলেন কেন? তুই আবার কে? বস্তির বলা নাকি? যা ভাগ। বাবা ভাইয়ের সাথে জেল খাটতে চাস? বাবাকে সরি বলুন আর সাফায়েতকে ছেড়ে দিন। ওর নির্দোষ না হতে পারে, কিন্তু ওকে এভাবে নেওয়া যাবে না। ওয়ারেন্ট আছে? ওয়ারেন? তুই আমাকে আইন শেখাস? কনস্টেবল, এই ফকিরটাকে একটা চর মেরে বিদায় করো তো। ওসি নিজেই হাত তোলেন নয়নকে চড় মারার জন্য, কিন্তু তার হাতটা নয়নের গালে পড়ার আগেই বাতাসের মাঝখানে আটকে যায়। নয়ন ওসির হাতটা খপ করে ধরে ফেলেছে। ওসির মনে হলো তার হাতটা কোনো লোহার বাঁধনে আটকে গেছে। সে হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। নয়নের চোখের দিকে তাকিয়ে ওসির মেরুদণ্ড দিয়ে একটা ভয়ের স্রোত বয়ে যায়। এই চোখ কোনো সাধারণ ছেলের চোখ হতে পারে না। হাত হাত ছাড়, তুই জানিস আমি কে? নয়ন ওসির হাতটা না ছেড়ে তাকে কাছে টানে এবং কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ওসি জামান, ব্যাচ নম্বর 98। গত মাসের মিরপুরের পোড়াবাড়িতে যে এনকাউন্টার হয়েছিল, ওটার পারমিশন কে দিয়েছিল জানেন? কমিশনার স্যার না? আমি দিয়েছিলাম। এন চিনতে পেরেছেন নাকি এখনই আইজি স্যারকে ফোন দিব? এন নামটা শুনে ওসির মুখ সাদা হয়ে যায়। সে যেন ভূত দেখছে। তার পা কাঁপতে শুরু করে। সে জানে এন কে। এন হলো আন্ডারওয়ার্ল্ডের সেই ছায়া, যার কথায় পুলিশ বদলি হয়, যার কথায় মন্ত্রীদের ফাইল নড়ে।
ওসি ঢোক গেলে। স্যার, আপনি মানে এন স্যার এখানে? আমি এখানে কেউ না, আমি এই বাড়ির অপদার্থ ছোট ছেলে। এই নাটকটার জন্য বজায় থাকে। এখন আমার বাইকে ছেড়ে দিন, বলুন তদন্তে ভুল হয়েছে, আর আমার বাবার পা ধরে মাফ চান এখনই। নয়ন ওসির হাত ছেড়ে দেয়। ওসি জামান ঘামতে ঘামতে সাফায়েতের হাত থেকে হ্যান্ডকেফ খুলে দিয়ে বলেন, সরি স্যার, আসলে আসলে নামের কনফিউশন ছিল, অন্য সাফায়েত হবে, ভুল হয়ে গেছে। ভুল? আমি তো আগেই বলেছিলাম ভুল। আমার মতো মানুষকে অ্যারেস্ট করা সাহস কত! ওসি জামান এবার রফিক সাহেবের কাছে গিয়ে মাথা নিচু করে। মাফ করে দিবেন চাচা, মাথাটা গরম ছিল, বেয়াদবি হয়েছে, আমরা আসছি। পুলিশ দলবল নিয়ে দ্রুত বেরিয়ে যায়। ওসি যাওয়ার সময় ভয়ার্ত চোখে একবার নয়নের দিকে তাকায়। নয়ন তখন আবার বারান্দার দিকে ফিরে যাচ্ছে, যেন কিছুই হয়নি। সাফায়েত সোফায় বসে হাঁপাতে থাকে। আল্লাহ বাঁচিয়েছে নয়ন। তুই ওসির সাথে কি কথা বললি রে? তোর কথায় ওরা চলে গেল। আমি বললাম আমাদের উকিল চাচাকে ফোন দেব, তাই ভয় পেয়ে গেল। তোমরা সাফেদ ভাইকে পানি খাওয়াও। না বাবা, সব ষড়যন্ত্র। আমার প্রমোশন দেখে সবাই হিংসে করে। পরিবারের কেউ বুঝল না তাদের এই অপদার্থ ছেলেটি এক ফিসফিসানিতে পুলিশ ফোর্সকে ফেরত পাঠিয়ে দিল। কিন্তু দেয়ালের ওপাশ থেকে কেউ একজন সব শুনছিল না। তবে দৃশ্যটা দেখছিল মেহের। সে মিষ্টি নিয়ে এসেছিল রফিক সাহেবকে দেখতে। দরজার ফাঁক দিয়ে সে নয়নের ওই রুদ্রমূর্তি দেখেছে। ওসির হাত ধরার ভঙ্গি, চোখের দৃষ্টি সব তার মনের সন্দেহকে আরও গভীর করে তোলে। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। নয়ন রোগীর সাথে গোপনে দেখা করতে গিয়েছে। সাফায়েত তার গাড়ি নিয়ে বের হয়েছে বাবা মাকে আর রিয়াকে একটু হাওয়া খাওয়াতে। রফিক সাহেবের শরীরটা ভালো লাগছিল না। মেহেরকেও তারা সাথে নিয়েছে, কারণ মেহের অসুস্থ রফিক সাহেবের খুব সেবা করে। সে এসেছিল নয়নের বাসায়, জোর করে তাকেও সাথে নিয়ে বেরিয়েছে। দিয়াবাড়ির রাস্তাটা নির্জন, কাশফুলের বন অন্ধকারে প্রেতাত্মার মতো দেখাচ্ছে। সাফেদ গাড়ি চালাচ্ছে, পাশে মেহের, পেছনে বাবা মা আর রিয়া। জায়গাটা কেমন ভুতুরে না? মা চলো ফিরে যাই, আমার ভালো লাগছে না। হ্যাঁ বাবা চল, নয়নটাকে আনলে ভালোই হতো, ও তো ঘরেই বসে থাকে। নয়ন তো আসতেই চেয়েছিল আন্টি, সাফেদ ভাই তো আনলেন না। পরে ও রাগ করে বাসা থেকে বেরিয়ে গেল। ওকে এনে কি হবে? গাড়ির সিট নষ্ট হবে, ও তো লুজারের মতো বসে থাকে। হঠাৎ সামনে একটা ট্রাক আড়াআড়িভাবে দাঁড়িয়ে রাস্তা বন্ধ করে দেয়। সাফায়েত ব্রেক কষে। এই ট্রাক এখানে কেন? সাইড দে ভাই। পেছন থেকেও দুটো মাইক্রোবাস এসে রাস্তা আটকে দেয়। সাফায়েতের গাড়ি এখন স্যান্ডউইচ। মাইক্রোবাস থেকে কালো মুখোশ পরা 10-12 জন অস্ত্রধারী লোক নেমে আসে। তারা সাফায়েতের গাড়ির কাচ ভেঙে দরজা খুলে সবাইকে টেনে হিঁচড়ে নামায়। এই কি করছেন আপনারা? আমি কিন্তু পুলিশ ডাকবো। আমার টাকা পয়সা সব নিয়ে যান, ছেড়ে দিন আমাকে। এক গুন্ডা সাফায়েতের গালে চড় মারে। চুপ কর, টাকা নিতে আসিনি, জান নিতে এসেছি। তোল সবগুলোকে। ওরে বাবা রে, রফিক, মেহের, বাঁচাও। আপনারা কারা? আমাদের ধরেছেন কেন? আমরা কি করেছি? তোরা কিছু করিস নাই সুন্দরী, কিন্তু তোদের সম্পর্ক যার লগে হে অনেক কিছু করছে। তোরা এনের লোক। এন? আবার এন? আমরা এনকে চিনি না, আপনারা ভুল করছেন। গুন্ডারা কারো কথা শুনে না, তাদের মুখে কাপড় বেঁধে গাড়িতে তোলে। মেহেরের হাত পা ঠান্ডা হয়ে আসে। তার মনে পড়ে যায় সেই রাতের কথা, যখন টাইগার নয়নকে এনের লোক ভেবেছিল। এদিকে নয়ন তার আন্ডারগ্রাউন্ড গোপন ডেরায় বসে সিসিটিভি ফুটেজ চেক করছিল। হঠাৎ তার ফোন বাজে, আননোন নাম্বার, ভিডিও কল। নয়ন রিসিভ করে। স্ক্রিনে ভেসে ওঠে টাইগারের মুখ, আর ব্যাকগ্রাউন্ডে দেখা যায় নয়নের বাবা মা, রায়া, সাফায়েত এবং মেহেরকে হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে থাকতে। হ্যালো মিস্টার ইনফরমার, কি খবর? চিনতে পারছিস এদের? টাইগার, তুই? চমকে গেলি?
আমি বলেছিলাম না, এনের খবর না দিলে তোদের খবর করে দিব। এন তো গর্তে লুকিয়ে আছে, তাই ভাবলাম ওর ইনফরমারের ফ্যামিলিকে মেহমান বানাই। দেখ তোর বাবা কেমন কাঁপছে, আর তোর এই সুন্দরী প্রেমিকা। উফ। টাইগার, ওদের গায়ে যদি একটা আঁচল লাগে আমি তোকে জ্যান্ত খবর দিব। আরে আরে রাগিস কেন? এনকে বল আমার সাথে দেখা করতে। লোকেশন আমিন বাজারের পুরনো ইটের ভাটা, 1 ঘন্টা সময়। এন যদি না আসে তাহলে প্রথমে তোর ভাইকে কাটবো, তারপর তোর বাপকে, আর সবশেষে তোর প্রেমিকাকে আর তোর বোনকে নিয়ে একটু ফুর্তি করবো। আমি আসছি, এনও আসবে, তুই অপেক্ষা কর। একা আসবি? পুলিশ বা এনের আর্মি নিয়ে আসলে কিন্তু লাশ পাবি। নন ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলে। তার শ্বাস দ্রুত পড়ছে। রকি দৌড়ে আসে। বস, কি হয়েছে? টাইগার আমার ফ্যামিলিকে তুলেছে আমিন বাজার বাঠায়। রকি, কোড রেড ডিক্লেয়ার কর, আমার ব্ল্যাক স্যুট বের কর, আর আর গ্যারেজ থেকে দ্য বেস্ট হারমার্ট গাড়ি রেডি কর। বস, টাইগার বলেছে একা যেতে, আমরা গেলে তো। আমি একাই যাব গেট দিয়ে, তোরা পুরো এলাকা ঘিরে ফেলবি। একটা মশা মাছিও যেন বের হতে না পারে। আজ রাতে আর কোনো লুকোচুরি না, আজ মুখোশ খোলার সময় হয়েছে। এদিকে আমিন বাজারের পুরনো ইটের ভাটা, রাত 10টা। বিশাল এলাকা। ইটের পাজাগুলো অন্ধকারের মধ্যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। মাঝখানে একটা খোলা জায়গা, সেখানে একটা ফ্লাড লাইটের আলোয় বেঁধে রাখা হয়েছে রফিক সাহেব, সালমা বেগম, সাফায়েত, রিয়া এবং মেহেরকে। তাদের শরীর ধুলোয় মাখামাখি। সাফায়েতের কপাল ফেটে রক্ত পড়ছে। মা বিলাপ করছেন। মেহের চুপচাপ বসে আছে। তার চোখে ভয়ের চেয়ে বেশি অপেক্ষা। সে জানে নয়ন আসবে। সব ওই নয়নটার দোষ। ও মাস্তানদের সাথে মিশেছে, তাই আজ আমাদের এই অবস্থা। আমি আগেই বলেছিলাম ওরে ত্যায্য করতে। এখন আমরা সবাই মরবো। চুপ কর সাফায়েত, এখন আর দোষ দিয়ে কি লাভ? আল্লাহকে ডাক। কিরে, তোর নয়ন তো এলো না, ও তো আসল হিজড়া। ইনফরমার হয়ে জীবন পার করলো, তোদের মরতে হবে এখন। টাইগার সাফায়েতের দিকে এগিয়ে যায়। সে রামদাটা উঁচিয়ে ধরে। শুরুটা তোকে দিয়েই করি, বড় ভাই বলে কথা। না, আমার ছেলেকে মেরো না, দোহাই লাগে। ঠিক সেই মুহূর্তে ভাটার বিশাল লোহার মেন গেটটা বিকট শব্দে বিস্ফোরিত হয়। বুম! আগুনের গোলা আর ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে ওঠে। টাইগারের লোকেরা ছিটকে পড়ে। ধুলোর ঝড়ের ভেতর দিয়ে একটা গাড়ির হেডলাইট জ্বলে ওঠে। গাড়িটা ঝড়ের গতিতে ভেতরে ঢুকে ব্রেক কষে। কে কে রে, গুলি কর! গাড়ি থেকে কেউ নামে না। ধুলো একটু কমলে দেখা যায় গাড়ির দরজা খোলে। এক পা বেরিয়ে আসে। চকচকে কালো শু, কালো প্যান্ট, তারপর পুরো মানুষটা বেরিয়ে আসে। পরনে কালো স্যুট, সাদা শার্টের উপরে বোতাম খোলা, চোখে চশমা নেই, হাতে একটা অটোমেটিক সাবমেশিন গান। কেউ? মানুষটা ধীর পায়ে এগিয়ে আসছে। তার পেছনে আগুনের শিখা। তার ছায়াটা দীর্ঘ হয়ে টাইগারের পায়ের কাছে পড়েছে। আলোটা যখন তার মুখে পড়ে, রফিক সাহেব আর সালমা বেগম নিজেদের চোখকে বিশ্বাস করতে পারেন না। নয়ন? নয়ন, ও এখানে কি করছে? পালা নয়ন, পালা, ওরা তোকে মেরে ফেলবে। নয়ন কারো কথা শোনে না। সে সোজা টাইগারের দিকে হাঁটছে। তার আশেপাশে টাইগারের 50 জন লোক অস্ত্র হাতে তাক করে আছে, কিন্তু নয়নের কোনো ভয় নেই। তার হাঁটার ভঙ্গিতে এমন এক রাজকীয় দাপট যে গুন্ডারাও গুলি করতে ভুলে গেছে। নয়ন এসে টাইগারের 10 হাত দূরে দাঁড়ায়। টাইগার তাকে দেখে প্রথমে অবাক হয়, তারপর অট্টহাসিতে ফেটে পড়ে। আরে, এ তো সেই ইনফরমার, সেই ভিখারি নয়ন। তুই এসেছিস বাঁচাতে। তোর হাতে ওটা কি, খেলনা বন্দুক? এন কই তোর বস? এন কই? ভয় আসেনি? এন ভয়ে পালায় না টাইগার, এন নিজের ছায়ার আড়ালে থাকে। কিন্তু যখন কেউ তার পরিবারের গায়ে হাত দেয় তখন ছায়া সরে যায়। কি সব পাজল দিচ্ছিস? সোজা বল, এন কই, না হলে তোকে সবার আগে কাটবো। এনকে দেখতে চাস? এনকে দেখতে চাস? ভালো করে দেখ। নয়ন তার গলার টাইটা একটু ঢিলা করে, তারপর ডান হাতটা উপরে তোলে এবং একটা তুড়ি বাজায়। সাথে সাথে ভাটার চারপাশের উঁচু চিমনি আর দেয়াল থেকে শত শত লাল লেজার লাইট জ্বলে ওঠে। সবকটি লেজার লাইট এসে ফোকাস করে টাইগারের কপালে, বুকে আর তার সাঙ্গপাঙ্গতে শরীরের উপর।
মনে হচ্ছে হাজার হাজার জোনাকি পোকা লাল হয়ে জ্বলছে। টাইগারের হাসি থেমে যায়। সে ভয়ে চারদিকে তাকায়। পুরো ভাটা ঘিরে ফেলেছে নয়নের শ্যাডো ইউনিট। স্নাইপাররা পজিশন নিয়ে আছে। এসব তুই কে? তোর সামনে যে দাঁড়িয়ে আছে সেই এন, সেই ছায়া সম্রাট। রফিক সাহেবের চোখ কপালে উঠে গেছে। সাফায়েত হা হয়ে আছে। তাদের সেই অপদার্থ বেকার ছেলেটা এই শহরের গডফাদার। মেহের চোখ দিয়ে পানি পড়ছে। তার সন্দেহ আজ সত্য হলো, কিন্তু এই সত্যটা এত ভয়ঙ্কর হবে সে ভাবেনি। নয়ন, তুমি তুমি এন? নয়ন মেহেরের দিকে তাকায়। তার চোখে এক মুহূর্তের জন্য সেই পুরনো মায়া ফিরে আসে। সে জানে এই মুহূর্তের পর মেহের হয়তো তাকে আর ভালোবাসবে না, ঘৃণা করবে। কারণ মেহের চেয়েছিল সাধারণ নয়নকে, এই খুনি গডফাদারকে নয়। সে মেহেরের দিকে তাকিয়ে নরম গলায় বলে, মেহের, চোখ বন্ধ করো প্লিজ। আমি চাই না তুমি আমাকে এই রূপে দেখো। এই দৃশ্য তোমার জন্য না। নয়ন, চোখ বন্ধ করো মেহের, এখনই। মেহের ভয়ে চোখ বন্ধ করে ফেলে। নয়ন টাইগারের দিকে ফেরে। তার মুখটা আবার কঠিন হয়ে যায়। টাইগার, বলছিলাম না জঙ্গল জারি হোক রাজত্ব সিংহের। তুই আমার নরকে এসেছিস, এবার জ্বলতে থাক। নয়ন তার মেশিন গানের ট্রিগার চাপে। শুরু হয় একতরফা অ্যাকশন। টাইগারের লোকেরা কিছু বোঝার আগেই স্নাইপারদের গুলিতে লুটিয়ে পড়তে থাকে। নয়ন নিজে মুভ করে ঝড়ের গতিতে। সে গুলি করে, আবার হাতাহাতি করে। তার বাবা মা আর ভাইদের সামনে তাদের ছেলে এক দক্ষ যোদ্ধার মতো শত্রুদের নিধন করছে। ও আমার ভাই, ও নয়ন। রক্তের হোলি খেলার মধ্য দিয়ে নয়ন তার পরিবারের দিকে এগিয়ে যায়। তার সাদা শার্টে আজ আবার রক্তের দাগ লাগবে, কিন্তু এবার আর মিথ্যে অজুহাত দিতে হবে না। মুখোশ খসে পড়েছে। রাজা এখন সবার সামনে। ইটের ভাটা এখন রণক্ষেত্র। চারিদিক থেকে গুলির শব্দ ভেসে আসছে। নয়নের শ্যাডো ইউনিটের স্নাইপাররা উপর থেকে কভার ফায়ার দিচ্ছে, আর নিচে নয়ন একা হাতে টাইগারের লোকদের সামলাচ্ছে। সে তার পরিবারের সামনে মানব ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। রফিক সাহেব, সালমা বেগম এবং সাফায়েত সবাই একে অপরকে জড়িয়ে ধরে মাটিতে শুয়ে আছে। তাদের চোখের সামনে তাদের সেই অপদার্থ ছেলেটা আজ এক অলৌকিক যোদ্ধার মতো লড়াই করছে। মেহের চোখ বন্ধ করে আছে, কিন্তু গুলি শব্দে তার শরীর কেঁপে উঠছে। নয়ন গুলি চালাতে চালাতে চিৎকার করে বলে, কেউ মাথা তুলবে না। সাফায়াত, বাবাকে চেপে ধর মাটির সাথে। নয়ন, তুই সাবধানে থাক। টাইগারের অধিকাংশ লোক ধরাশায়ী। টাইগার বুঝতে পারে তার পরাজয় নিশ্চিত। সে একটা ইটের স্তূপের আড়ালে লুকিয়েছিল। তার হাতে একটা লোডেড রিভলভার। তার চোখে এখন আর জয়ের নেশা নেই, আছে শুধু জিঘাংসা। সে ভাবে মরলে এনকে নিয়েই মরবে। সে আড়াল থেকে উকি দেয়। নয়ন তখন উল্টো দিকে ঘুরে তার টিমকে সিগন্যাল দিচ্ছে। টাইগারের নজর পড়ে নয়নের মা সালমা বেগম। তোর মাকে দিয়ে শেষ করি এন, মায়ের শোকে নিয়ে মর তুই। টাইগার আড়াল থেকে বেরিয়ে আসে এবং সোজা সালমা বেগমকে লক্ষ্য করে বন্দুক তাক করে। মেহের চোখ খুলে ফেলে এবং দৃশ্যটা দেখে। নয়ন আন্টি, পেছনে দেখো। নয়ন বিদ্যুতের বেগে পেছনে ঘোরে। সে দেখে টাইগারের আঙুল ট্রিগারে চাপ দিচ্ছে। দূরত্ব মাত্র 20 হাত। গুলি করলে মায়ের বুকে লাগবে। নয়ন এক মুহূর্তও ভাবে না, সে কোনো পাল্টা গুলি চালায় না। সে শুধু দৌড়ে গিয়ে মায়ের সামনে ঝাঁপিয়ে পড়ে। বুম! একটি গুলির শব্দ অন্য সব শব্দকে ছাপিয়ে যায়। না! গুলিটা এসে সোজা লাগে নয়নের বুকের ডান পাশে। রক্তের একটা ফিনকি দিয়ে পড়ে সালমা বেগমের সাদা শাড়িতে। নয়ন ধাক্কা খেয়ে মায়ের পায়ের উপর পড়ে যায়। তার হাতের মেশিন গানটা ছিটকে দূরে পড়ে। নয়ন, বাবা আমার। নয়ন মাটিতে লুটিয়ে পড়ে। তার সাদা শার্ট মুহূর্তের মধ্যে লাল হয়ে যায়। টাইগার অট্টহাসি দিয়ে ওঠে। এন শেষ, ছায়া সম্রাট শেষ। টাইগার দ্বিতীয় গুলি করার জন্য বন্দুক তোলে, কিন্তু সে জানে না আহত সিংহ আরো বেশি ভয়ঙ্কর হয়। নয়ন যন্ত্রণায় কুকিয়ে ওঠে, কিন্তু তার চোখ খোলা। সে তার জ্যাকেটের ভেতর থেকে সেই গোল্ডেন পিস্তলটা বের করে। সে উঠে দাঁড়ায় না, মায়ের কোলে মাথা রেখেই হাতটা তোলে। তার হাত কাঁপছে না। আমার মায়ের দিকে তাকানোর শাস্তি মৃত্যু।
ফুট করে একটা শব্দ। নয়নের গোল্ডেন গান থেকে একটা বুলেট বেরিয়ে সোজা গিয়ে বেঁধে টাইগারের কপালে, ঠিক 2 ভুরুর মাঝখানে। টাইগারের হাসিটা মুখে লেগেই থাকে, কিন্তু তার শরীরটা পাথরের মতো উল্টে পড়ে যায়। টাইগারের পতনের সাথে সাথে গোলাগুলি থেমে যায়। শ্যাডো ইউনিটের সদস্যরা দৌড়ে আসে। বস, বস, অ্যাম্বুলেন্স, জলদি অ্যাম্বুলেন্স ডাক। সালমা বেগম পাগলিনীর মতো নয়নের মাথাটা নিজের কোলে তুলে নেন। তিনি নিজের ওড়না দিয়ে নয়নের বুকের রক্ত বন্ধ করার চেষ্টা করেন। তার কান্না আকাশ বাতাস ভারী করে তুলছে। ওরে আমার নয়ন রে, ওরে আমার মানিক, তুই কেন আমার সামনে আসলি? আমি তোরে সারা জীবন গালি দিচ্ছি, না খাইয়ে রাখছি। আমি ডাইনি মা, আমার বুকে গুলি লাগতে দিতিস বাবা। মা, তুমি ভালো আছো তো? ব্যথা পাওনি তো? আমি ভালো আছি বাবা, তুই কথা বলিস না। ওরে কে আছিস? আমার ছেলেটারে বাঁচা, আমি আমার জীবন দিয়ে দিব আমার ছেলেটারে বাঁচাতে। বাবা নয়নের হাত ধরে হাউমাউ করে কাঁদছে। আমাকে মাফ করে দাও বাবা, আমি অন্ধ ছিলাম, আমি হীরা ফেলে কাজ করিয়েছি। তুই আমার গর্ব বাবা, তুই আমার গর্ব। তুমি না কথা দিয়েছো আমাকে ছেড়ে যাবে না? চোখ বন্ধ করবে না নয়ন, আমার দিকে তাকাও। এই যে আমি। মেহের, আমার ফ্যামিলিকে দেখে রেখো। আমি একটু ঘুমাবো, খুব টায়ার্ড লাগছে। নয়নের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তার হাতটা বাবার হাত থেকে খসে পড়ে। রকি এবং অন্য কমান্ডাররা নয়নকে স্ট্রেচারে তোলে। সাইরেন বাজিয়ে কনভয় ছুটতে শুরু করে হাসপাতালের দিকে। পিছনে পড়ে থাকে ধ্বংসস্তূপ আর এক পরিবারের দীর্ঘদিনের ভুলের অনুশোচনা। রাত 3টা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ভিআইপি ফ্লোর। হাসপাতালের করিডোরে লোকারণ্য, কিন্তু একা সাধারণ মানুষ নয়। পুলিশের আইজি, স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের ডিজি সবাই দাঁড়িয়ে আছেন। পুরো হাসপাতাল ঘিরে রেখেছে স্পেশাল ফোর্স। করিডোরের এক কোণায় সংকুচিত হয়ে বসে আছে রফিক সাহেব, সালমা বেগম, সাফায়েত আর মেহের। তাদের জামা কাপড়ে রক্তের দাগ, ধুলোবালি। তারা দেখছে দেশের রাঘব বোয়ালরা তাদের ছেলেকে দেখার জন্য কতটা অস্থির। পুলিশ কমিশনার রফিক সাহেবের কাছে এসে বলেন, আসসালামু আলাইকুম চাচা, আমি কমিশনার হাবিব। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমার ছেলে অপারেশন থিয়েটারে আছে, সেরা ডাক্তাররা চেষ্টা করছেন। আমি গর্বিত হওয়া উচিত চাচা। আপনার ছেলে এই শহরের অদৃশ্য অভিভাবক ছিল। ও না থাকলে আজ ঢাকা শহর ড্রাগসের সয়লাব হয়ে যেত। ও নিজের পরিচয় গোপন রেখেছিল শুধু আপনাদের নিরাপত্তার জন্য। আমি জানতাম না। আমি ওকে সবসময় চোর ভাবতাম, অপদার্থ ভাবতাম, অথচ ও আমার জেলের ভাত হওয়া থেকে বাঁচালো। ও আমার সব ঋণ শোধ করেছে। আমি কত বড় অমানুষ। সাফায়েত দুহাতে মুখ থেকে কান্না শুরু করে। সালমা বেগম ওটির লাল বাতির দিকে তাকিয়ে বিড়বিড় করে দোয়া পড়ছেন। মেহের কাচের দরজায় হাত রেখে দাঁড়িয়ে আছে। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, কিন্তু সে কাঁদছে না, সে শুধু অপেক্ষা করছে। তুমি আমাকে কথা দিয়েছো নয়ন, তুমি মরতে পারো না। তুমি যদি মরো, আমি হাসরের ময়দানে তোমার নামে নালিশ দেব। তুমি ফিরে এসো, প্লিজ ফিরে এসো। দীর্ঘ 4 ঘন্টা পর ওটির লাল বাতি নিভে যায়। ডাক্তার বেরিয়ে আসেন। সবাই উৎকণ্ঠা নিয়ে এগিয়ে যায়। মিরাক্কেল, গুলিটা হার্ট মিস করেছে, জাস্ট 2 মিলিমিটারের জন্য। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, কিন্তু উনি এখন আশঙ্কামুক্ত, তবে সেন্স আসতে সময় লাগবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পুরো করিডোরে স্বস্তির নিঃশ্বাস নেমে আসে। 2 দিন পর সকাল 10টা। ভোরের আলো জানলা দিয়ে কেবিনে ঢুকছে। নয়নের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। তার সারা শরীরে নল লাগানো। পাশে মা বসে আছেন। তিনি গত 2 দিন এক মুহূর্তের জন্য ওখান থেকে নড়েনি। বাবা পায়ের কাছে বসে আছেন। সাফায়েত আর মেহের দরজার কাছে দাঁড়িয়ে। নয়ন আস্তে করে চোখ মেলে। পানি। মা দৌড়ে গিয়ে গ্লাসে পানি নিয়ে স্ট্র দিয়ে নয়নের মুখে ধরেন। নে বাবা, খা, আস্তে খা। মা, তুমি কাঁদছো কেন? আমি তো ঠিক আছি। আমি কাঁদবো না, তুই আমাকে মাফ করে দে বাবা। আমি তোকে চিনতে পারিনি। আমি তোকে পেটে ধরেছি ঠিকই, কিন্তু মায়ের দায়িত্ব পালন করতে পারিনি। তুই আমাকে মাফ না করলে
আমি মরেও শান্তি পাবো না। মা সন্তানের কাছে মায়ের মাপ চাইতে হয় না। তুমি বকা দিতে বলেই তো আমি ঠিক পথে ছিলাম। বাবা এগিয়ে এসে নয়নের কপালে চুমু খেয়ে বলেন, আর আমি তো তোকে তেজ্য করতে চেয়েছিলাম, আমাকে ক্ষমা করবি বাবা। বাবা, তুমি আমার মাথার ছাদ, তুমি প্লিজ এভাবে বলো না। সাফাত ভাই কই? আমি এখানে ভাই, আমাকে পুলিশ ধরেনি শুধু তোর জন্য। তুই আমার জন্য যা করেছিস আমি সারা জীবন তোর গোলামি করলেও শোধ হবে না। ভাই, আমরা এক ফ্যামিলি, এখানে ঋণের কিছু নেই। শুধু শুধু মেহেরকে একটু ডাকবে? সবাই সরে গিয়ে মেহেরকে জায়গা করে দেয়। মেহের ধীর পায়ে এগিয়ে আসে, তার চোখ ফোলা, চুল এলোমেলো। সে এসে নয়নের পাশে বসে। নয়ন তার দিকে তাকিয়ে সেই পরিচিত বোকা হাসিটা দেয়। কি গো, বকবে না আজ আমায়? দেখো, আবার মারামারি করে এসেছি। একদম চুপ, একটা কথা বলবে না। তুমি খুব পচা, খুব খারাপ। তুমি কেন এমন করলে? কেন হিরো সাজতে গেলে? হিরো না সাজলে তো নায়িকারা পটে না। তুমি জানো আমি কতটা ভয় পেয়েছিলাম। শোনো মিস্টার এন, আমার একটা শর্ত আছে। কি শর্ত? এই এনগিরি ছাড়তে হবে। ওই বন্দুক, ওই মাস্তানি, ওই রক্তারক্তি সব ছাড়তে হবে। আমি আমার নয়নকে চাই, ছায়া সম্রাটকে না। তুমি কি পারবে আমার জন্য এইসব ছেড়ে সাধারণ জীবনযাপন করতে, যেখানে কোনো ক্ষমতা নেই কিন্তু শান্তি থাকবে? আমি তো কবে ছেড়ে দিতে চেয়েছিলাম মেহের, শুধু সুযোগ পাচ্ছিলাম না। আজ থেকে এন মৃত, আজ থেকে শুধু নয়ন বেঁচে থাকবে, তোমার নয়ন। ব্যাস, এভাবেই 6 মাস পার হয়ে যায়। একদিন ধানমন্ডি লেকের পার, বিকেল 5টা। আকাশ মেঘলা, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। লেকের পাড়ে সেই পুরনো দৃশ্য, কিন্তু আজ অনেক কিছু বদলে গেছে। নয়ন আর মেহের একটা রিকশায় বসে আছে। নয়নের পরনে সাধারণ চেক শার্ট, চোখে চশমা। সে এখন একটা ছোট আইটি ফার্মে চাকরি করে। বেতন খুব বেশি না, কিন্তু সম্মান আছে। সাফায় জেল খেটে বের হয়েছে, এখন সেও শুধরে গেছে। বাবা মা এখন নয়নকে নিয়ে গর্ব করেন। রিকশার হুড তোলা, সামনে পলিথিন দেওয়া, বৃষ্টির ছাট আসছে। এই নাও ছাতাটা ধরো, ভিজছো তো। ধরছি তো। আরে আবার আমার দিকে কাত করছো কেন? তুমি তো ভিজছো। ভিজলে ভিজুক, তুমি ভিজলে যদি জ্বর আসে? আসুক জ্বর, এবার আর বকাবকি করব না, এবার সেবা করব। তাই? তাহলে তো ভিজতেই হবে। নয়ন ইচ্ছা করে ছাতাটা সরিয়ে দেয়। দুজনেই বৃষ্টিতে ভিজতে থাকে। মেহের নয়নের কাঁধে মাথা রাখে। আচ্ছা নয়ন, তোমার কি খারাপ লাগে না? একসময় তোমার কথায় ঢাকা শহর কাঁপত, আর আজ তুমি রিকশার জ্যামে বসে আছো। ক্ষমতা মিস করো না? আমার সবচেয়ে বড় ক্ষমতা তো এখন আমার পাশে বসে আছে, যাকে ভালোবাসলে পৃথিবী তুচ্ছ মনে হয়। তার কাছে আন্ডারওয়ার্ল্ড তো ধূলিকণা। আমি এখন আর ছায়া সম্রাট নই মেহের, আমি এখন তোমার হৃদয়ের সম্রাট। আর এই রাজত্বে কোনো কু হওয়ার ভয় নেই। সারা জীবন এই রাজত্ব তোমারই থাকবে। ভালোবাসি তোমায়। ভালোবাসি মেহের। বৃষ্টি বেড়ে যায়। রিকশাটি ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে চলে। পেছনে পড়ে থাকে এক অন্ধকার অতীত, আর সামনে অপেক্ষা করছে এক আলোকিত ভবিষ্যৎ। ভালোবাসার কাছে হিংস্রতা হেরে গেছে, জয় হয়েছে এক সাধারণ প্রেমিকের।